আমরা নৈক ভীরুর জাত, দেবনাকো হতে দেশ বেহাত, কবে লিখেছিলেন সুভাষ মুখোপাধ্যায়। আর আজ ভয়কে জয় করা অন্য রকমের একটা যুদ্ধ দেখলো লালবাজার। জুনিয়র ডাক্তারদের 22 ঘন্টা আন্দোলনের চাপে শেষ পর্যন্ত মাথা নোয়ালো পুলিশ। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে অবশেষে নথি স্বীকার পুলিশে। খুলল তালা শেকল, সরল 9 ফুট উঁচু লৌহ কপাট। প্রতীকী শিরদাঁড়া সামনে রেখে সিপির হাতে সিপিরই পদত্যাগের দাবিপত্র তুলে দিলেন আন্দোলনকারীরা। একই দাবি মানতে কেন 22 ঘন্টা সময় নিল লালবাজার? দ্বিতীয় প্রশ্ন। লালবাজারের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা উঠতেই পথে নামলেন বেসরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা। পাটুলি থেকে উল্টোডাঙ্গা বাইপাস বরাবর 17 কিলোমিটার লম্বা নজিরবিহীন মানববন্ধন সিনিয়র চিকিৎসকদের। কাল আরজি করে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে যোগ দেবেন নির্যাতিতার পরিবারও। আরও জোরালো হচ্ছে আন্দোলন। তৃতীয় প্রশ্ন। গত বছর মার্চে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না নেয়ার অভিযোগ টালা থানার বিরুদ্ধে। শেষমেশ আদালতের নির্দেশে শুরু হয় পুলিশি তদন্ত। এপ্রিল মাসে সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়ে দেয় টালা থানা। কিসের স্বার্থে বারবার সন্দীপকে আড়াল করার চেষ্টা করে আসছে প্রশাসন? চতুর্থ প্রশ্ন। দুদিন আগেই সরকারি সম্মান ফেরানোর দাবি তুলে সতীর্থদের কটাক্ষ করেছিলেন কাঞ্চন মল্লিক। আজ সরকারি পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে ক্রমেই বাড়ছে সরকারের অস্বস্তি। পঞ্চম প্রশ্ন। বিধানসভায় পাশ হলো সরকারের আনা ধর্ষণ বিরোধী বিল। প্রমাণ লোপাটের অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারী। পাল্টা নরেন্দ্র মোদী দেশের লজ্জা বললেন মুখ্যমন্ত্রী। এই রাজনৈতিক তরজায় হারিয়ে যাবে না তো সুবিচারের দাবিটা? তবে শুরুতেই দেখাবো আজ ফিয়ার্স লেনে জুনিয়র ডাক্তারবাবুদের ফিয়ারলেস আন্দোলনের মুখে কিভাবে নথি স্বীকার করল পুলিশি রক্তচক্ষু। দেখুন। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার কাছে তারই পদত্যাগ দাবি। নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো কলকাতা। দেখা করার পর আমাদের সাথে আমাদের ডেপুটেশন সম্বলিত যে কপি, সেই কপি আমরা তাদের পরিষ্কার যে 9, 10 তারিখ এবং 12 এবং 14 তারিখের যে আরজি করের বুকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি। তাহলে এই রেজিগনেশনের যে ডেপুটেশন সম্বলিত কপি সেটা তার সামনে পড়া হয়। শুরু থেকে শেষ, সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর, নিজেদের অবস্থানে অনড় থেকে শেষ পর্যন্ত লালবাজারকে কার্যত ঝুঁকতে বাধ্য করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। প্রথমে খোলা আকাশের নিচে রাত কাটানো, তারপর বৃষ্টি ভেজা অবস্থায় পুলিশকে লৌহ কপাট সরাতে বাধ্য করলেন তারা। সিদ্ধান্ত হয়েছে যে এই রেলিং কিন্তু পুলিশ আধিকারিকরা সরিয়ে নিচ্ছেন। এখানে আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন এখান থেকে 100 মিটার দূরে। আমি উল্টো দিকে ছবিটা দেখাবো। এখান থেকে 100 মিটার দূরে দেখো ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা রয়েছেন। ওই অবধি আন্দোলনরত চিকিৎসকদের যাওয়ার অনুমতি কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা দাঁড়িয়েছিলেন ফিয়ার্স লেনের ক্রসিং এ। সেখান থেকে 100 মিটার দূরে তুমি দেখো হিউম্যান চেন করে কলকাতা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন। ঘন্টা লাগলো এই সিদ্ধান্ত নিতে যে ব্যারিকেড খুলে 22 জনকে যেতে দেওয়া হবে এবং মিছিল এগোবে। ব্যারিকেড খুলে দেওয়া হবে, লৌহ কপাট খুলে নেওয়া হবে এবং সেই লৌহ কপাট খুলে সেই মিছিল এগিয়ে যাবে। শুরু থেকেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের 3টি দাবি ছিল। 1, পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে এসে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন, সেখানে তাঁকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তিনি সেটি গ্রহণ করবেন।
দুই, যদি তা না হয় তাহলে চিকিৎসকদের মিছিলকে লালবাজারের দিকে আরও এগোতে দিতে হবে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিং স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত। সেখান থেকে চিকিৎসকদের প্রতিনিধি দল লালবাজারে যাবে। আর তৃতীয় বিকল্প ছিল পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। শেষমেশ 22 ঘন্টা বাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের লাগাতার চাপের মুখে দ্বিতীয় বিকল্প বেছে নিল কলকাতা পুলিশ। আমি কথা দিচ্ছি স্যার, আমি ব্যারিকেডটা তুলে আরেকটু এগোতে দেবেন আমাদের। আমরা ব্যারিকেডটা তুলে আমাদের এগোতে দেবেন স্যার। তারপরে আমরা আশা করছি আমাদের দিক থেকে সদিচ্ছাই থাকবে, আর যখন ভিতরে যাবেন তো স্ন্যাপ হবে, স্ন্যাপ। খুলে ফেলা হলো লৌহ কপাট। লালবাজারের দিকে মিছিল করে 100 মিটার এগিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা। হাতে ফুল আর প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজারের পথে এগোলেন চিকিৎসকরা। এই মুহূর্তে কিন্তু একেবারে দেখতে পাচ্ছি যে বিচার চেয়ে লালবাজারের উদ্দেশ্যে জুনিয়র চিকিৎসকেরা এবং একে একে প্রত্যেককে দেখতে পাচ্ছি আমরা, তারা কিন্তু হাতে হাত ধরে রয়েছে এবং যে প্রতীকেরা শিরদাঁড়া বানিয়ে নিয়ে আসছেন তারা সেই শিরদাঁড়া নিয়ে তারা এই মুহূর্তে লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শিরদাঁড়া আর ফুল দুটো নিয়ে যাচ্ছে। লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের কাছে তার পদত্যাগের দাবি করেন জুনিয়র ডাক্তাররা। সঙ্গে সেই শিরদাঁড়া। 14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। শেষে প্রশ্ন করি যে উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন? তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট, তবে উনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেবেন। জুনিয়র চিকিৎসকদের এভাবে প্রায় 24 ঘন্টা বসিয়ে রাখার তীব্র সমালোচনা করেছেন নিহত চিকিৎসকের মা বাবা। এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, যে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবেই মনে করছি, আমরাও একটু কষ্ট পেয়েছি। আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, এটাই আমরা মনে করছি নৈতিক জয়। কেন বলছি, মানে তারা যে লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিতভাবে দিয়েছে, এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলে। কিন্তু সেই যখন পুলিশ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মানলই, তখন তা মানতে 22 ঘন্টা কেন লাগলো? লালবাজারের সামনে থেকে অবস্থান তুলে নিলেও বিচারের দাবিতে আন্দোলন একইভাবে চলবে বলে জানান জুনিয়র চিকিৎসকরা। ময়ূক ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ঢেউ উঠছে, কারাট উঠছে। 9 ফুট উঁচু জগদ্দল লোহার ব্যারিকেড খুলে দিচ্ছে খাঁকি উর্দি। 22 ঘন্টা পর শেকল খুলে পুলিশি লৌহ কপাট যেন নথি স্বীকার করল সমবেত দাবির কাছে। ফিয়ার্স লেন আজ সাক্ষী থাকলো এক ফিয়ারলেস গণ আন্দোলনে। এক ঝাঁক উজ্জ্বল ছেলে মেয়ে একসঙ্গে এক সুরে গেয়ে উঠল উই শ্যাল ওভারকাম। আর তক্ষুনি আকাশ ভেঙে ঝেঁপে বৃষ্টি নামল। না, ম্যাজিক রিয়েলিজম নয়, সত্যি এ ঘটনা আজ ঘটলো আমার আপনার শহরে। তবে আমি আজ এই অনুষ্ঠান শুরু করব একটা ঐতিহাসিক ছবি দিয়ে। 47 বছর আগেকার ছবি। 1977 সালের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনের চিরকালীন শিক্ষণীয় একটা ঘটনা। ক্ষমতাসীন ব্যক্তির সঙ্গে দেখা করে তাঁরই পদত্যাগ চাওয়ার ঘটনা। আজ হুবহু যা বিনীত গোয়েলের সঙ্গে করে দেখালেন জুনিয়র ডাক্তাররা। জরুরি অবস্থা উঠে যাওয়ার পর ইন্দিরা গান্ধী তখনও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আচার্য। জেএনইউ এর আচার্যের পদ থেকে তার পদত্যাগ করতে হবে এই দাবি নিয়ে ছাত্র সংসদের নেতারা তাঁরই সামনে তাঁরই পদত্যাগের দাবিপত্র পড়েন। ইন্দিরা গান্ধী চুপ করে দাঁড়িয়ে পুরোটা শুনেছিলেন, তারপর ঘরে ঢুকে যান। পরের দিনই পদত্যাগ করেন ইন্দিরা গান্ধী। এইবার ছবিটা দেখুন। এই ছবিতে আরেকটা মজা আছে। এই যে ছাত্রনেতা, জেএনইউ এর যে ছাত্রনেতা এই দাবি সনদটা পড়ছেন তাকে চিনতে পাচ্ছেন কি? তৎকালীন এই ছাত্রনেতা আজ জাতীয় রাজনীতির অন্যতম পরিচিত এবং উজ্জ্বল মুখ সীতারাম ইয়েচুরি।
ইন্দিরা গান্ধী চুপ করে শুনছেন, মুখে হাসি, তারপর ঘরে চলে যান, পরের দিন পদত্যাগপত্র পাঠিয়ে দেন। আমি এই জায়গা থেকে এই অনুষ্ঠানটা শুরু করব। আমি প্রথমেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার কাছে যাব। ডক্টর নাইয়া, এক হচ্ছে যে আপনারা যেটা তুলে দিয়েছেন সেই কাগজটা আমার হাতে আছে, তাতে খুব স্পষ্ট করে 3টে পয়েন্ট দিয়ে আপনারা লিখেছেন যে কেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের আপনারা পদত্যাগ চাইছেন। এক হচ্ছে যে তিনি কলকাতার পুলিশ কমিশনার হিসেবে ক্রাইম সিনের যে পবিত্রতা সেটা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। রিনোভেশন কাজে শুরু হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে যেটা আলোচিত হয়েছে যে ক্রাইম সিন অল্টার্ড হয়েছেন, সেটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আপনারা লিখছেন যে তিনি কলকাতার পুলিশ কমিশনার হিসেবে ব্যর্থ হয়েছেন, তার কারণ একটা স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া তিনি এই বিষয়ে চালাতে পারেননি। 3 নম্বর আপনারা বলছেন যে 14 তারিখ রাতে যে ভয়াবহ আক্রমণের সাক্ষী হতে হয়েছে আমাদের সবাইকে, জুনিয়র ডাক্তারবাবু, সিনিয়ররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা প্রত্যেককে, সেটা তিনি রক্ষা করতে পারেননি, রুখতে পারেননি। নিঃসন্দেহে ঐতিহাসিক, যে জন্য আমি এত বছর আগের একটা স্টিল ছবি দিয়ে শুরু করলাম, সিপির হাতে আপনারা সিপিরই পদত্যাগ চেয়ে এই দাবি সনদটা তুলে দিলেন। আমি ভিডিওতে দেখছিলাম যে ওই প্রতীকী শিরদাঁড়াটাও নিয়ে গেছিলেন, সেটাও টেবিলের ওপরে রাখা। তো আমি বলছি ওইটা কি লালবাজারই রেখে এলেন? একদমই তাই, আমরা ওটা লালবাজারে রেখে এসেছি। দেখো সুমনদা, যেটা প্রথম শুরু হলো অনুষ্ঠানের আগে থেকে যেটা বললো যে লালবাজার ঝুঁকে গেছে, সত্যি কথা বলতে আমরা লালবাজারকে ঝোঁকাতে যাইনি, আমরা লালবাজারকে মাথা উঁচু করার জন্য গিয়েছিলাম। যে আপনি পুলিশ কমিশনার হয়ে আপনাকে মাথা কারোর আন্ডারে ঝোঁকাতে হবে না, আপনি মাথাটা সোজা করুন, সিটডালার যে অভাব আছে সেটা আমরা পূরণ করার জন্য এখানে আমরা এসেছি। প্রথম কথা হলো যে ঘটনাটা যেদিন থেকে ঘটেছে 9 আগস্ট থেকে, আপনারা জানেন যে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম ঘটনা, যেটা ঘটা কোনোভাবেই উচিত ছিল না। প্রথম থেকে উনি ঘটনা যে ঘটলো সেটা তো প্রিভেন্ট করতে পারলেন না, তারপরেও ডে বাই ডে আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে যে এভরিডে এভরি নিউজ আপনারা বুঝতে পারছেন যে ও ক্রাইম সিন প্রোটেকশনও করতে পারলো না, এবং তারপর 14 তারিখের রাতে মব অ্যাটাক কোনোভাবে প্ল্যান্ড হলো, এবং সেই মব অ্যাটাকটা আপনারা জানেন তার মোটিভটাও মোটামুটি বোঝা যাচ্ছে যে তারা আমাদের আন্দোলনটাকে স্তমিত, মানে সত্য কথা বলাটাকে চাপার জন্য, এবং 2 নম্বর সবাই জানে যে সেমিনার রুমে এভিডেন্স টেম্পারিং করার জন্য ওরা গিয়েছিল। তো প্রতিটা ঘটনাতে আপনি যদি ঘটনাক্রম দেখেন, সেটাতে একটা পুলিশ কমিশনারের যিনি দায়িত্বে আছেন তার একটা ফেলিওর, এবং কোথাও না কোথাও আমার মনে হয়েছিল আমাদের যে ওনার মাথাটা ঝুঁকে যাচ্ছে, তো ওনার একটু সিদ্ধারাটা উঁচু করা। আমাদের যেহেতু ডাক্তার সমাজ, আমরা তো বিভিন্ন মানুষের যেমন রোগেরও ট্রিটমেন্ট করি, আমার মনে হয় ওটা ওনারও ট্রিটমেন্টের দরকার ছিল। এবং আজকের আমি যদি প্রতীকী ভাষায় বলি, সেটা হলো যে হয়তো গোটা বিশ্ব আজকে দেখলো যে হোল স্পাইন কীভাবে সার্জারি করা হয়, পুরো হোল স্পাইন রিপ্লেসমেন্ট সার্জারি আজকে আমরা বিনীত গোয়েল স্যারের কাছে করে এসেছি, এটা আমরা বলতে পারি। 2 নম্বর কথা যেটা বলবো আমি সুমনদা, ভয়টা যেমন একটা কন্টাজিয়াস, মানুষ কিসের ভয়ে এতদিন কথা বলছিল না, এবং অনেক অন্যায় মানুষ সহ্য করে নিয়েছে, এটা আমরা দেখে আসছি। মানুষ সোজা সাহস সিদ্ধালা করে কথা বলতে পারে না। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সেটাও বলতে চাই যে সাহসটা কিন্তু সেরকমই কন্টাজিয়াস। তো এক মানুষ বুঝতে পারছেন যে যখন সাহসের একটা জায়গা আসছে, যে এত প্রোটেক্টেড একটা জায়গা, মেডিকেল কলেজের ভিতরে সেমিনার রুমে অন ডিউটি একজন গেজেটেড অফিসার বসে আছে, সেখানে একজন ডাক্তারের যদি সুরক্ষা ঠিক না থাকে, তাহলে সাধারণ গ্রাম থেকে গ্রামীণতম যে একদম প্রত্যন্ত এলাকায় যদি এরকম ঘটনা ঘটে, তাহলে কিভাবে সিকিউরিটি দিতে পারে? তো আমি ডক্টর নাইয়া যা বলছেন তাতে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে এমনিতে ডাক্তারবাবুরা আমাদের শরীরের রোগ সারান, কিন্তু আজকে ডাক্তারবাবুদের, জুনিয়র ডাক্তারদের, সিনিয়র ডাক্তারবাবুদের রাস্তায় নামতে হয়েছে। এই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার তারা হাত ধরে মানববন্ধন করে দাঁড়িয়ে আছেন, শরীরের রোগ সারাতে নয়, সমাজের রোগ সারাতে। আর অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনার মাধ্যমে সেটা আমাদের সামনে এলো। এই নির্যাতিতা মেয়েটির মা এবং বাবা তারা আরজি করের আন্দোলনে কাল যোগ দেবেন। আমি সলিল ভট্টাচার্য, প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসবো। সলিলদা, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার্স লালবাজার, এতজন আইপিএস বসেন, আমার অন্য প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে কার্যত একটা নার্ভ সেন্টার। আমি কালকে দেখলাম অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি, ডিসি র্যাঙ্কের এতজন অফিসার এলেন, কথা বলে ফিরে গেলেন। আমি বলছি জুনিয়র ডাক্তারদের যে দাবিটা ছিল, গতকাল যেটা ছিল রাত্রিবেলা তাই ছিল, আজ সকালে তাই ছিল, 22 ঘন্টা পরেও তাই রইল। কালকে বলা হচ্ছিল, আমি শুনছিলাম যে আইপিসি অনুযায়ী 144 ধারা অথবা এই ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা অনুযায়ী 163 ধারা, যেখানে 163 ধারা ছিল আজও 163 ধারা সেখানেই আছে। ডাক্তারবাবুদের দাবি হুবহু তাই রইল।
এবং সিপির হাতে সিপির পদত্যাগের দাবিপত্র তুলে দেওয়ার যে তাদের অঙ্গীকার সেটাও রইল, তাহলে 22 ঘন্টা কেন সময় নষ্ট করা হলো? কেন 22 ঘন্টা ওই ছেলে মেয়েগুলোকে বৃষ্টিতে ভিজতে হলো, রোদে পুড়তে হলো, সারা রাত রাস্তায় থাকতে হলো? এই বিষয়টা আমার কাছে পরিষ্কার নয়। সুমন, দেখো 150 বছরের কলকাতা পুলিশের যে গরিমা, যে অহংকার, যে সম্মান, যে ঐতিহ্য, তা কিন্তু আজকে ধুলায় ভুলণ্ঠিত হয়েছে। এই কারণে নয় যে ডাক্তারদের কাছে হেরে গেছে। দেখো, একটা নার্ভ রেকিং এক্সারসাইজ চলছিল। না, প্লাস হচ্ছে এটা তো হার জিতের ব্যাপারই না, হার জিতের ব্যাপার না, ন্যায্য দাবিতে তারা ন্যায্য দাবিতে এসছে। ইট কুড হ্যাভ বিন সলভড। তার মানে কি? ল্যাক অফ অ্যান্টিসিপেশন। মানে এদের শিরদাঁড়া যে কত শক্ত, এবং এদের ডিটারমিনেশন, এবং এদের যে স্ট্রেংথ, যে আদর্শ, যে নীতি, যে সততা, আন্দোলনের মধ্যে অরাজনৈতিক যে সাধারণ মানুষের যে ক্ষমতা, তার বহিঃপ্রকাশ, যেটা অ্যান্টিসিপেট করতে পারেনি কলকাতা পুলিশ। অ্যানাদার ফেইলিওর। দেখো, সেই জন্য সিদ্ধারাতে ধার দিয়ে আসতে হলো। ওটা প্রতীকী দিল, এবং এটাই ওরা বলতে চেয়েছে, সেটাই বলতে চেয়েছে, যার জন্য ওই সিদ্ধারাটাকে, প্রতীকী সিদ্ধারাটাকে বয়ে নিয়ে চলে। তুমি ডে 1 থেকে দেখো, ডে 1 থেকে ঘটনার পর থেকে ঘটনার ঘনঘটা, 9 তারিখের ঘটনা থেকে দেখো, দিস আনগার্ডিং অফ দি প্লেস অফ অকারেন্স। প্লেস অফ অকারেন্স খালি যেখানে ডেড বডিটা পুরো আছে, দ্যাট ইজ নট দি প্লেস অফ অকারেন্স। এন্টায়ার রুম ইনক্লুডিং দ্য ফ্লোর, the way of retreat, way of exit, সবগুলোই কিন্তু that comes under the purview of place of occurrence. একদম। সিন অফ ক্রাইম খালি ওইটা নয়, যেখানে মেরেছে সেটা নয়। তো সেখানে আমার যেন মনে হলো যেন কোনো রাজনৈতিক সভা চলছে, স্ট্রিট কর্নার চলছে, এবং বাইরে যারা লাইন দিয়ে রয়েছে তারা হচ্ছে শ্রোতৃবৃন্দ, শ্রোতা, তারা সব শুনবে। এবং একটা বিচিত্র তত্ত্ব, ওই 52 ফিটের মধ্যে 40 ফিট আর 11 ফিটের গল্প শুনলাম, 51 ফিটের গল্প শুনলাম, এ কোনোদিন দেখিনি। এবং তুমি শোনো, এটা কিন্তু কারিগর বা রচয়িতা বা আর্কিটেক্ট হচ্ছে সন্দীপ ঘোষ। ওর যে কুচক্র যেটা আছে, ঘনিষ্ঠ যেগুলো আছে, সেগুলোকে নিয়ে এসছে সঙ্গে করে ফর সাম আলটিরিয়ার মোটিভ। এবং তাহলে why police was being victim of that situation? কেন হবে? Police is the authority, they have taken over the charge of the scene of crime and place of occurrence. সন্দীপ ঘোষ কেন যেই আসুক বার করে দেবে। ঠিক, একদম। যেহেতু সলিলদা সন্দীপ ঘোষের নাম বললো, আমি খুব প্রাসঙ্গিক, আমি আর 15 মিনিট পরে বিস্তারিত আলোচনায় আসবো। অবশেষে সিবিআই গ্রেফতার করার 24 ঘন্টা পর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর সন্দীপ ঘোষকে সেই বহু প্রতীক্ষিত সাসপেনশন লেটার ধরানোর তো উপায় নেই। তিনি তো ক্রিমিনাল ইনভেস্টিগেশন এগেনস্ট প্রফেসর, অনগোয়িং ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ইন ভিউ অফ অনগোয়িং ক্রিমিনাল ইনভেস্টিগেশন। সেটাও ভুল। অনগোয়িং ক্রিমিনাল ইনভেস্টিগেশন হলে তাকে সাসপেন্ড করতে হবে। হি ডাজ নট ডিজার্ভ টু বি সাসপেন্ডেড। যদি 48 ঘন্টা কাস্টডিতে থাকে তাহলে হি ডিমড টু বি সাসপেন্ডেড। ঠিক, 48 ঘন্টা কিন্তু হয়নি। এখানেও ভুল, মানে তড়িঘড়ি করতে গিয়ে সব জলাঞ্জলি। বেশ, আমি এই ভুল শব্দটা তুললাম। সেটা হচ্ছে গত 22 ঘন্টা ধরে আমি যদি দাবিটা মেনেই নেব, আমি একাধিক বাংলা প্রবাদ বলতে পারি, সেই দিকে যাচ্ছি না, তাহলে 22 ঘন্টা আগে এই সিদ্ধান্ত নিয়ে আমি কেন জুনিয়র ডাক্তারবাবুদের, যেখানে বহু অংশ থেকে বলা হচ্ছে যে এর থেকে ন্যায্যতর দাবি হয় না, অন্তত তাদের যেটা 22 ঘন্টা পর করলাম, 22 ঘন্টা আগে করলাম না কেন? এই প্রশ্নটা উঠবে। কেন আমি দুপুর গড়িয়ে রাত, রাত গড়িয়ে আবার দুপুর, চড়া রোদ, ঝমঝমে বৃষ্টি, এই মাথায় নিয়ে এই ছেলে মেয়েগুলোকে বসে থাকতে হলো? এই প্রশ্ন তুললাম আমরা। দেখুন, শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, নিশ্চিত কোথাও ভুল থেকে গেছে, প্রধান অসুখ নিয়ে কলকাতায় ঘোরে লক্ষ লোক। যারা অসুখ নিরাময় করেন, রোগীকে নতুন জীবন দেন, তাদেরই প্রতিবাদে আলোড়িত, মুখরিত হয়ে উঠল কলকাতা। দাবি একটাই, আরজিকর কাণ্ডের বিচার চাই। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজারের উদ্দেশ্যে মিছিল করেন আন্দোলনরত চিকিৎসকরা, কিন্তু মিছিল আটকাতে বেন্টিং স্ট্রিটে কার্যত দুর্গ করে তোলা হয়।
সেইখানেই শুরু হয় ডাক্তারদের অবস্থান। দুপুর থেকে রাত, পরের দিন সকাল, আবার একটা দুপুর রাস্তায় বসে রইলেন জুনিয়র চিকিৎসকরা। প্রখর রোদ্দুর কিংবা ঝমঝমিয়ে বৃষ্টি কোনো কিছুই তাদের দমাতে পারল না। রাতভর দফায় দফায় আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন পুলিশ অফিসাররা, কিন্তু অনড় থাকেন তাঁরা। ওনারা ভুলে যাচ্ছেন 36 ঘন্টার ডিউটি তো ডাক্তাররা করে। আমরা তো এখানে বিনা খিদা বিনা তেষ্টায় আমরা এখানে বসে থাকতে পারি 36 ঘন্টা। এই ধৈর্যের পরীক্ষাটা ওনারা ভুলে যাচ্ছেন, আমরা বসে থাকবো। রাতভর অবস্থানের মধ্যেই জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। উঠে দাঁড়ান ব্যারিকেডের অপর প্রান্তে থাকা পুলিশ কর্মী আধিকারিকরা। ওনারা ভুলে গেছেন আমরা ডাক্তার, আমরা টানা 48 ঘন্টা 72 ঘন্টা কাজ করতে পারি না খেয়ে দেখে, এরকমই মাটিতে ঘুমিয়ে। তো আমাদেরকে ওনারা টেস্ট নিচ্ছেন, আমরাও টেস্ট দিচ্ছি, আমরা দেখি কতগুলো ওনারা দাঁড়াতে পারবেন। রাতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগ দেন শিল্পীরাও। রাত গড়িয়ে দুপুর, পুলিশ কমিশনারের টেবিলে প্রতীকী শিরদাঁড়া রেখে শিরদাঁড়া সোজা করে তাঁর সামনে তাঁরই পদত্যাগ চাইলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ, 3 নম্বর ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। আমরা মনে করি এই নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল স্যার, তার পদত্যাগ করা উচিত। ফিয়ার্স লেন থেকে অবস্থান আন্দোলন তুলে নেওয়ার পর বিক্ষোভ স্থল পরিষ্কার করে দেন জুনিয়র চিকিৎসকরা। পুরুষোত্তম পণ্ডিত, সৌমিত্র রায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। খানিকক্ষণ আগে শুভময়দা বলছিলেন যে তার ছোটবেলার অনিমেষ মাধবীলতার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছিল আজ থেকে 17 বছর আগে ওই উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের লেখক সমরেশ মজুমদারের কথা। রিজওয়ানুরের ঘটনা হয়েছিল 2007 সালের 21শে সেপ্টেম্বর। তারপর আপনারা জানেন বিরাট একটা শো এই চ্যানেলেই আমরা করি, প্রিন্সেপ ঘাটে। সেই শো থেকে একেবারে সরাসরি সেই অনুষ্ঠান থেকে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠে। এবং সবথেকে বড় কথা, সেই শোতে প্রচুর বিশিষ্ট মানুষ ছিলেন। সমরেশ মজুমদার, আমাদের মাথায় রাখতে হবে, তিনি শুধুমাত্র তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না, একেবারে স্কুলের সহপাঠী ছিলেন। দ্ব্যর্থহীন ভাষায় যে ঘটনা ঘটেছে তার জন্য সমরেশদা অন ক্যামেরা প্রকাশ্যে প্রিন্সেপ ঘাটে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শুধু পুলিশ কমিশনারের পদত্যাগ চাননি, গোটা সিস্টেমটা যে পচে যাচ্ছে তাতে পচন ধরেছে স্পষ্ট করে দিয়েছিলেন। আমি বলছি ঠিক এই পাটেই আমি আসবো শুভময়দার কাছে, অর্থাৎ ব্যক্তিগত সম্পর্ক নয়, কোথাও নাগরিক সমাজের যে বৃহত্তর নৈতিকতার ডাকটা আমি আজকে দেখছিলাম। এক তো কালকে সেই ছবিটা সকাল 4টের সময় হঠাৎ সমস্ত ডাক্তারবাবুরা উঠে দাঁড়ালেন ফিয়ার্স লেনে এবং পুলিশ জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন। উল্টো দিকে কয়েকশো পুলিশ বোধা ছিলেন, তারা উঠে দাঁড়াতে বাধ্য হলেন। আমি বলছি আশেপাশের বাড়িগুলো যদি দেখেন শুভময়দা, কেউ বাড়ির দরজা খুলে দিচ্ছেন যে তাদের শৌচাগার ব্যবহারের জন্য, ছোটোখাটো দোকান সারা রাত খুলে রেখেছেন, পয়সা নিচ্ছে না, শুধু যতটুকু কেক আছে বিস্কিট আছে যাতে ডাক্তারবাবুরা খান। কেউ সারা রাত ধরে শুধু চা করে গেছেন, কেউ বাড়িতে খিচুড়ি রেঁধে তাদের খাইয়ে যাচ্ছেন, কোনো টাকা পয়সার ব্যাপার নেই, শুধুমাত্র আমাদের ঘরের ছেলে মেয়েগুলোর জন্য। এই ছবি কোথাও আমার ভীষণ পরিচিত এবং সারা জীবন যার জন্য আমৃত্যু গর্ব করতে পারি সেই কলকাতা শহরটাকে আরও একবার চিনিয়ে দিল। শুধু মধ্যবিত্ত বাঙালি বুঝতে শিখছে আর কি, সেই জন্যেই লোহার ব্যারিকেড খুলছে পুলিশ, আমাদের ছেলেমেয়েরা আমরা করব জয় গাইছে, আকাশ থেকে ঝেঁপে বৃষ্টি নামছে, কবিতারাও নামছে। হাজার হাজার অনিমেষ আর মাধবীলতাকে আপনি যেমনটা বললেন আমরা এই কলকাতা শহরে দেখতে পাচ্ছি। কেন এই পরিস্থিতিটা হলো? আমাদের বাবা মায়েদের সময়ও এই পরিস্থিতি ছিল না। আজকে ডক্টর নাইয়ারা যেভাবে পথে নেমেছেন, আজকে ওই পরিস্থিতি নেই। এই পরিস্থিতি তৈরি করার জন্যে আমাদের যে প্রজন্মটা, অর্থাৎ এই 70-এর দশকের 80-র দশকের প্রজন্ম, আমরা হচ্ছি মূল অপরাধী। কেন মূল অপরাধী? আমরা তৈরি করেছি এই রাজনৈতিক সমাজ
যেখানে আজকে বিধানসভায় যে আলোচনা হচ্ছে সেখানে হোয়াট অ্যাবাউট ইজম চলছে। এ ওর পদত্যাগ চাইছেন, ও ওর পদত্যাগ চাইছেন। আজকে কোনো মানুষ বিধানসভার কথা শুনতেন না, টেলিভিশনে কিছুটা দেখানো হয়েছে, কেউ তাদের দিকে নজরই দেননি, তারা তাকিয়েছিলেন ডাক্তারবাবুদের দিকে। আমরা কি তৈরি করেছি? আমরা তৈরি করেছি এই থ্রেট কালচারের হুমকি সংস্কৃতি, অর্থাৎ বামফ্রন্টের যে রাজত্ব তার 90-এর দশকের পর থেকে শুরু করে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়, লোকাল কমিটি থেকে শুরু করে তারপর তৃণমূল যেভাবে জায়গাটা দখল করে নেয়, সর্বক্ষেত্রে নিরাপত্তাহীন একটা সমাজ সৃষ্টি হয়, আমরা শঙ্কিত, আমরা দিশেহারা। সেইখানে আজকে ডাক্তারবাবুরা যে আন্দোলনটা তৈরি করেছেন, এই আন্দোলনটাকে অন্তত রক্ষা করার দায়িত্বটুকু আমরা নিতে পারবো কি না। অর্থাৎ এর মধ্যে আমরা যারা এই মাঝখানের সময় তৈরি হয়ে এসেছি, আমরা যারা আজকে বিভিন্ন পদে আছি, আমাদের মতো যারা বড় বড় আইপিএস, বড় বড় আইএএস, ডাক্তারদের মাথায়, ইঞ্জিনিয়ারদের মাথায়, ইনস্টিটিউটদের মাথায় যে কোনো জায়গায় ভিসি করে দিলে আমরা ছুটে যাই। আজকে বহুদিন পর বিপ্লববাবু দেখিয়েছেন যে আমরা যারা এইভাবে ছুটে যাই, কিছু একটা দেয়া হলে সেটা পেয়ে গেলাম বলে মুখ বন্ধ করে থাকবো, সেই জায়গায় আমাদের বাবা মা থেকে আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে লাথিমার ভাঙড়ে তালাটা শেখাতে পারলেন। আমাদের যে রাজনৈতিক দলগুলোয় কটা করে ডাক্তারবাবু আছেন, বিজেপি, সিপিএম, তৃণমূল, গুনুন একটু ওই 2-3 করে, তারা যেটা বুঝতে পারেননি সেটা হচ্ছে 1000খানা 10,000খানা ডাক্তার, এবং তারা যদি পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে চেষ্টা করেন, তখন যে কথাটা ডক্টর নাইয়া বললেন, ভয় যেমন ছোঁয়াছে সাহসও তেমন ছোঁয়াছে, ভয় যেমন ছোঁয়াছে সাহসও তেমন ছোঁয়াছে। আপনারা যদি আমাদের সাহস দিতে পারেন, মাঝে পশ্চিমবঙ্গের যে 20টা বছর আমরা ধ্বংস করেছি, আপনারা সেই জায়গায় যদি পথ দেখাতে পারেন, এবং আমরা যদি আজকে শিরদাঁড়া মেরুদণ্ড শুধু ওনাকে দিলে হবে কি করে, আমাদের জন্যও একটা করে নিয়ে আসবেন, আমাদেরও আপনাদের কাছ থেকে একটা করে শিরদাঁড়া নিতে হবে। কারণ আজকের এই পরিস্থিতির জন্য কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো বিজেপি, কোনো কংগ্রেস দায়ী নয়। মধ্যবিত্ত, শিক্ষিত, উদারবাদী যে বাঙালি, তারাই ভয় পেয়েছেন, তাদেরকে যারা হুমকি দিচ্ছেন আমরা ভয় পেয়েছি, আমরা প্রতি মুহূর্তে আপোষ করেছি। এই দায় আমাদের। আপনাদের প্রতিটি স্লোগান যেন আমাদের বিরুদ্ধেও প্রতি মুহূর্তে উঠে আসে, এবং আমরা যেন আপনাদের আন্দোলনটাকে কিছুদিন পর আবার কোনো এক রাজনৈতিক দলের সঙ্গে গিয়ে, আবার কারোর কাছে হাত কচলাতে গিয়ে আপনাদের আন্দোলনটাকে যেন আমরা ধ্বংস করে না দিতে পারি, এইটা আপনারা কড়া নজর রাখবেন। অসাধারণ। আমি একটা বাক্য বলতে যাব, শুভময়দা বলে দিলেন, দুর্ধর্ষ একটা বাক্য বলেছেন, আজকে সৃষ্টি করেছেন কার্যত ডক্টর নাইয়া, যে ভয় যেরকম সংক্রামক সেই রকম সাহসও সংক্রামক। আমি ঠিক এইখানে আমার পরের প্রতিবেদনটা সাহসের উদ্গীরণ কিনা আমরা জানি না। আজকে বাইপাসে মুষলধারে যখন বৃষ্টি হচ্ছে, একটা অংশে বাইপাসে প্রায় 14 কিলোমিটার রাস্তায় সিনিয়র ডাক্তারবাবুরা, স্বাস্থ্যকর্মীরা, নার্স বোনেরা প্রত্যেকে হাত ধরে দাঁড়িয়ে আছেন। আমাদের এই অফিস যেখানে বাইপাসটা দেখা যায়, আমি শেষও দেখতে পাইনি, শুরুও দেখতে পাইনি। তার কারণ ওই মানুষের ঢল যারা শান্তভাবে দাঁড়িয়ে আছেন, এবং যে বাস যানবাহনগুলো যাচ্ছে সেখান থেকে শুধুমাত্র কেউ বাস থামলে হাতে বেরিয়ে আসছে, তাতে মোবাইলে ছবি বা ভিডিও উঠছে, আর নয়তো হাততালি। অসাধারণ এই দৃশ্যের সাক্ষী হলাম আমরা সবাই, সাক্ষী হলো আমাদের এই শহর। দেখুন, রাতভর অবস্থান, 22 ঘন্টার আন্দোলনের চাপে সরল ব্যারিকেড। জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের কাছে মাথা নত করল পুলিশ। আর তখন শহরের অন্য প্রান্তে বৃষ্টি মাথায় সাধারণ মানুষের বিন্দুমাত্র সমস্যা না করে বাইপাসের একটা ধারে প্রায় 14 কিলোমিটার রাস্তায় মানববন্ধন করলেন সিনিয়র চিকিৎসকরা। সঙ্গ দিলেন অসংখ্য স্বাস্থ্যকর্মী। জুডিশিয়ারি কাজ করছে, কিন্তু পুলিশ কোথায়? কোথায় সরকার? আজকে ডাক্তারদের কেন নাপতে হচ্ছে? এ কিন্তু খুব খুব খারাপ জায়গা আমরা নিয়ে যাচ্ছি। মানুষ চাইছে অশান্ত অবস্থা, কোনো রকম ডিস্ট্রাকটিভ আমরা ডেমনস্ট্রেশন করি না, কারণ একটা সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গায় এসছি, লোককে সেবা করার জায়গায় এসছি, সেখান থেকে আমরা ক্ষতি করতে চাই না। কিন্তু আমাদেরও তো দেখতে হবে
যেই প্রতিষ্ঠানগুলো যাতে নষ্ট না হয়, এরা কিন্তু নষ্ট করে দিচ্ছে। বেলেঘাটা থেকে আনন্দপুর হয়ে পাটুলি, নিহত চিকিৎসকের সুবিচারের দাবিতে সুশৃঙ্খল নীরব আন্দোলনের সাক্ষী হল কলকাতা। এই দিনই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গণ কনভেনশনেরও আয়োজন করা হয়। বারবার পুলিশ, রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন? কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে। এরা কল্পনা করতে পারেনি, এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের 1 লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে। আমি আশা করব যেটা আন্দোলন এবং বিপ্লবের সন্ধিক্ষণে আছে, এটা আগামী 5ই সেপ্টেম্বর অথবা 15ই সেপ্টেম্বর বা 5ই অক্টোবর বা একটা দুর্গাপুজো বা একটা দিওয়ালিতে যেন এই আন্দোলন মুখ থুবড়ে না পড়ে, এই আন্দোলন যেন সত্যিকারের বিপ্লবের রাস্তা থাকে। সিন্ডিকেট, কিছু বছর আগে শুনেছিলাম ইট বালি ওইসবগুলো নাকি তাদের কাছ থেকে নিতে হয়। তারা মেডিকেল এডুকেশনটাকে কন্ট্রোল করে, কার কোথায় পোস্টিং হবে জানা নেই, এবং কিছু যদি কেউ বিদ্রোহ করে তার পোস্টিংটা অনেক দূরে হয়। তো এই সিন্ডিকেটটাকে, এই কালো হাতটাকে ভেঙে দাও, গুড়িয়ে দাও। সব মিলিয়ে আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে প্রতিবাদে নিত্য নতুন রূপ দেখতে পাচ্ছে মহানগর। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে আগামীকাল রাত 9টা থেকে 10টা অবধি মোমবাতি বা প্রদীপ জ্বালানোর ডাক দিয়েছেন ডক্টর নাইয়ারা। সেই সঙ্গে মানববন্ধনেরও ডাক আছে। আর এই কর্মসূচিতে যোগ দিতে কাল আরজিকর হাসপাতালে পরিবারের সদস্যরা যারা সব কিছু হারিয়েছেন তারা যাবেন, আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তারা। দেখুন, সঠিক বিচারটা আছে। হ্যাঁ, পরিবারের লোক যাবে, পরিবারের লোক যাবে, আরো অনেকেই যাবে, সেটা কালকে বুঝতে হবে। ঠিক করা হয়নি আমাদের, যাবে, পরিবারের লোক যাবে। আরজিকরই আমাদের প্রথম যাওয়ার। কখন যাব ঠিক হয়নি, আরজিকরে তো জানতেই পারবেন আপনারা। আরজিকরেই যাব আমরা। আরজিকরেই আমার মেয়ের ঘটনা ঘটেছে, আরজিকরেই আমাদের প্রথম টার্গেট। সেগুলো কালকে জানতে পারবেন, কালকে জানতে এখনো ঠিক হয়নি। এইখান থেকে আমি আলোচনার পরবর্তী অধ্যায়ে ঢুকবো, যেটা এটার সঙ্গেই যুক্ত। তার কারণ সন্দীপ ঘোষের গ্রেফতারি। আজকে কোর্ট থেকে বেরোতেই সপাটে চড়। আমি আবার বলছি, এই প্রতিবেদনে কোথাও নিজের হাতে আইন তুলে নেওয়াকে সমর্থন জানানো হয়নি, হতে পারে না। আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে কেউ অপরাধ করলে আইন মেনে দ্রুত তার কঠোর শাস্তি হয়, কিন্তু না, আইন নিজে হাতে তুলে নেওয়ার অধিকার কারুর নেই। এইখানে সন্দীপ ঘোষকে আজকে আপনারা জানেন গতকাল এই অনুষ্ঠানেই আমরা ব্রেক করেছি, গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে আজকে পেশ করা হলো। দেখুন, চোর চোর বিদ্রুপ থেকে চর। মঙ্গলবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এভাবেই ফুটে বেরোল ক্ষোভ। আর এই প্রেক্ষাপটেই চাপের মুখে গ্রেফতারের 24 ঘন্টা পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটি থেকেও সরানো হলো সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের সাসপেনশনের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব জুনিয়র ডাক্তাররা। অবশেষে সিবিআইয়ের হাতে তার গ্রেফতারের একদিন পর প্রবল চাপের মুখে সেই সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সোমবার সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী এবং আরও দুজন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে গ্রেফতার করে সিবিআই। আর মঙ্গলবার তাদের আদালত চত্বরে দেখা মাত্রই ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশ। নিজাম প্যালেস থেকে আলিপুর শোনা গেল চোর চোর ও ধিক্কার স্লোগান। চড়ও মারা হয় সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ সহ 4 জন আদালতে পৌঁছানোর আগেই সেখানে ভিড় ছিল। ধৃতদের গাড়ি ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সন্দীপ ঘোষ
ঘোষকে দেখা যাচ্ছে ঢুকছেন, সন্দীপ বাবু ঢুকছেন, কিন্তু তাকে ঘিরে আইনজীবীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাকে সিবিআই আধিকারিকেরা কোনোভাবে কিন্তু ভেতরে প্রবেশ করাচ্ছেন। সন্দীপ ঘোষ তাকে ঢোকানো হলো এবং স্লোগান যেটা উঠছে, কোথাও চোর স্লোগান উঠছে, কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে ধিক্কার স্লোগান। আদালত কক্ষে ধৃতদের ঢোকাতে রীতিমতো বেগ পেতে হয়। আদালত কক্ষের ভিতরেও চলে আইনজীবীদের বিক্ষোভ। সিবিআইয়ের আইনজীবী 4 জনকে 10 দিনের হেফাজতে চেয়ে দাবি করেন আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি ষড়যন্ত্রের মাথা সন্দীপ ঘোষ। তিনি আরো বলেন, আরো তথ্য প্রমাণ জোগাড় করতে তাদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন, বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরো নতুন জট খুলতে পারে, তদন্তে নতুন কোনো দিশা খুলে যেতে পারে, এমনকি মূল অপরাধ সম্পর্কে কোনো যোগসূত্র পাওয়া যেতে পারে। হাইকোর্টের নির্দেশে যে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, ধৃত 3 জনের সঙ্গে সন্দীপ ঘোষের গভীর ষড়যন্ত্র ছিল, সেটা সামনে আসা দরকার। পাল্টা সন্দীপ ঘোষের আইনজীবী 10 দিনের হেফাজতের বিরোধিতা করে বলেন, তার মক্কেল ইতিমধ্যেই একাধিকবার সিবিআইয়ের কাছে গিয়ে সহযোগিতা করেছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর 4 জনকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। সন্দীপ ঘোষে বললাম তো একটা কথা, সেই তো উনি তো দুর্নীতি মামলায়, আর আমার মেয়ে তো দুর্নীতির বলি, কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হয়েছে। আশা করছি যে 2 জন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে, এটাই আশা রাখছি। এরপর আদালত কক্ষ থেকে সন্দীপ ঘোষ সহ 4 জনকে বের করার সময়ও ফের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। স্লোগানের পাশাপাশি সন্দীপ ঘোষকে চড়ও মারেন একজন। প্রকাশ সিনহা, আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এরপর আগামী 15 মিনিটে আপনারা আরও অবাক হবেন। তার কারণ খানিকক্ষণ পরই এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো যে কিভাবে টালা থানা মাত্র 5 মাস আগে এই সন্দীপ ঘোষকে দুর্নীতির ইস্যুতে, আরজিকরের দুর্নীতির ইস্যুতে একেবারে ক্লিন চিট দিয়েছিল, তাও কোর্টের আদেশে তদন্ত করে। আমি বিস্তারিত আসবো, কিন্তু তার আগে আমি আগেও এই অনুষ্ঠানে বহুবার বলেছি, যেহেতু 2023 সাল থেকে এই যিনি কমপ্লেন করেছেন, হুইসেল ব্লোয়ার আমরা বলতে পারি, আখতার আলী, যেভাবে আমাদের সামনে 2023-এর জুলাই মাস থেকে ফাইল বন্ধ করে যে তথ্য প্রমাণ আমাদের হাতে দেন, শুধু আমাদের হাতে নয়, রাজ্যের ভিজিলেন্স কমিশনারকে পাঠিয়েছেন, আইজিকে পাঠিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছেন। আপনারা জানেন যে তারপরে তাকেই মুর্শিদাবাদে বদলি করে দেয়া হলো। আমি ফিরদৌসের কাছে এই ইস্যুতে আসবো। ফিরদৌস, আমি আগেও বলেছি, মানে সিবিআইয়ের ইতিহাসে এই রকম ওপেন অ্যান্ড শার্ট কেস এর আগে সিবিআই পেয়েছে কিনা আমার জানা নেই। প্রত্যেকটা লক্ষ্য করুন, এই ফাইলের এগুলো কপি, অরিজিনাল তিনি কমপ্লেনে জমা দিয়েছেন। হ্যাঁ, তরুণ বলছে এটা 1/10, আরও ডিটেলসে, মানে একাডেমিক ফান্ডে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, ডেড বডির ক্ষেত্রে আমরা জানি ওই কঙ্কাল ইত্যাদির ক্ষেত্রে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, ল্যাবে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। এছাড়া একটার পর একটা আলাদা ফাইল করে তিনি দেখিয়েছেন যে কোথায় বিনা অনুমতিতে বেআইনিভাবে টেন্ডার দেওয়া হয়েছে, ক্যাফিটেরিয়া দেওয়া রয়েছে, কোভিড ফান্ড কীভাবে 9/6 হয়েছে, এবং সবথেকে বড় কথা মেডিকেলের বর্জ্য কিভাবে বেআইনিভাবে বিক্রি করেছে। এগুলো সমস্ত আলাদা আলাদা ফাইল। তরুণ যেহেতু ওনার লয়ার ছিলেন, সেটা হচ্ছে যে এর 10 গুণ তথ্য গেছে। আমি বলছি এরপর সিবিআই যদি গ্রেফতার না করতো তাহলে কি বলা যেত। কিন্তু ফিরদৌসের কাছে আমি আসবো। ফিরদৌস, বিস্ময়করভাবে এই গত মাসের 16 তারিখ সিট ফর্ম হলো, অথচ তার আগে 1 বছর 5 মাস রাজ্য সরকার বসে রইল, হুইসেল ব্লোয়ারকেই মুর্শিদাবাদে বদলি করে দেয়া হলো। 19 তারিখ কমপ্লেন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে হলো এবং 10 দিনের মাথায় সিবিআই নেয়ার পরে গ্রেফতার হলো। আমি বলছি গ্রেফতার ছাড়া অন্য কিছু বোধহয় এটা থেকে হয় না, সাদা চোখেও বলা যায়। আমার সবথেকে বড় প্রশ্ন আবার করছি, 1 বছর 5 মাস রাজ্য সরকার কি করছে? 1 বছর 5 মাস রাজ্য সরকার কি করছিল সেটা আজকের এই কিছুক্ষণ আগে আমরা একটা সাসপেনশন অর্ডার দিলেন না, এখান থেকেই বোঝা যাচ্ছে। দেখুন, একজন মানুষের সম্পর্কে এত অভিযোগ জমা পড়লো, সেই মানুষটি গ্রেপ্তারও হয়ে গেল, গোটা সমাজ বলছে আপনি ছেড়ে দিন সমস্ত কিছু, সমাজ কি বলছে সেসব গোল্লায় যাক। আচ্ছা, এই আখতার আলী যে অভিযোগ জমা পড়েছে, তার চাকরিগত অন্যায় এটা,
চাকরিগত অন্যায় নিয়ে একটা ডিসিপ্লিনারি প্রসিডিং এখনো ইনিশিয়েট হয়েছে, একটা এনকোয়ারি স্টার্ট হয়েছে। এই যে সাসপেন্ড করেছে সুপ্রিম কোর্ট বলছে যে সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। সাসপেন্ড হয়ে গেলে তিনি সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবেন, অর্থাৎ প্রথমে 50%, পরবর্তীতে সেটা বর্ধিত হবে, মানে বেতন পাবেন, এবং পরবর্তীতে যখন তার সাসপেনশন অর্ডারটি উইথড্র হয়ে যাবে তখন তিনি আবার পুরো সম্পূর্ণ বেতনটিই পাবেন। এই সাসপেনশন অর্ডারটি যদি 3 মাসের মধ্যে রিভিউ না করে বা ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট না করে, ওই কোর্টে চ্যালেঞ্জ করে এই সাসপেনশন অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। তার সার্ভিস টার্মিনেট করার জন্য এখনো পর্যন্ত, আমি এর আগের দিনও আপনার চ্যানেলে বলে গেছিলাম এবং আজকেও বলছি, এখনো পর্যন্ত ডিপি স্টার্ট হয়নি। ডিপি স্টার্ট না হওয়ার অর্থ হলো ওর সার্ভিস নিয়ে সরকার এখনো পর্যন্ত মনে করছে না বা স্বাস্থ্য দপ্তর মনে করছে না যে সন্দীপ ঘোষ চাকরিগতভাবে কোনো প্রকার অন্যায় করেছেন। যদি একজন মানুষ তার ধরুন ওই মানুষটি যিনি অ্যাকিউজড তিনি দোষী সাব্যস্ত হতে তো একটা সময় লাগবে। যদি চাকরিগত অন্যায় করেছে, যদি তার ডিপার্টমেন্ট মনে করে, তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করবে। রাজ্য সরকার চাকরিগত অন্যায় করেছে মনে করবে কেন? করেনি বলেই তো তিনি ইস্তফা দেওয়ার 4 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে ন্যাশনাল মেডিকেলে। এক্স্যাক্টলি, আমার পয়েন্টটা এখানেই যে সরকার শুধুমাত্র সেদিন মনে করেনি তা নয়, আজকের দিন পর্যন্ত মনে করছে না। দ্যাটস ওয়াই, সেই জন্যই এখনো পর্যন্ত ডিপি স্টার্ট হয়নি, ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট হয়নি। এবং আমি আপনাদের আরেকটা কথা বলছি, এটা তো আপনি দেখছেন যে একজন আক্তার আলী, তিনি আরজি করার ডেপুটি সুপার, তিনি এই অভিযোগটি করেছিলেন মেডিকেল শিক্ষায় দুর্নীতি নিয়ে, যে এর আগে দেখেছেন শিক্ষায় দুর্নীতি। আমি বলছি আজকে আপনার স্টুডিওয় দাঁড়িয়ে বলছি, এবং কিছুদিন পরে সেই মামলায়ও সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরে আবার আপনি এরকম করে ঘন্টাখানেক সঙ্গে সমান বসাবেন। এখনো আজকের দিনেও বলছি যে শিক্ষা ব্যবস্থায় আজকের দিনেও দুর্নীতি হচ্ছে, এবং 2 দিন আগে সেই নোটিশ দিয়েছে দুর্নীতি হচ্ছে। এই যে ধরুন এই বিএড কলেজ, ডিএলএড কলেজের অ্যাফিলিয়েশন দেওয়া, কি পরিমাণ দুর্নীতি হচ্ছে ভাবতে পারেন। আজকে এটা সংরক্ষণ করে রাখুন, আবার আপনি ঘন্টাখানেক সঙ্গে বসাবেন। আমি এটা কেন বলছি, দেখুন আসলে এই যে দেখছেন না, এই যে এত মানুষ রাস্তায় নামছে। আমি একটা সমাজ মাধ্যমে একটা অদ্ভুত পোস্ট দেখলাম, এবং সেটা দেখে আমার অনেকটা, মানে আপনাকে আমি বলেওছি এই শো শুরু হওয়ার আগে, যে আগে সাধারণভাবে যারা মিছিল উদ্যোক্তা হতো তারা আগে জনগণ খোঁজ করতো, আজকে জনতা খোঁজ করছে কোথায় মিছিল হচ্ছে। কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে এক অদ্ভুত ব্লেন্ড তৈরি হয়েছে, একটা দুষ্কৃতি এবং এই দুর্নীতিগ্রস্ততার অদ্ভুত ব্লেন্ড তৈরি হয়েছে। আপনি আরজিকর কাণ্ড দেখুন, দুষ্কৃতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষ কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। আমি তরুণের কাছে আসবো, তার আগে একটা বিস্ময়কর প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যেটা আজকের আগে অবধি সত্যি আমরা কেউ জানতাম না। হুবহু আপনার মনে পড়ে যাবে সেই রেশন দুর্নীতি কাণ্ড। এই অনুষ্ঠানে আমরা দিনের পর দিন একটা সিরিজ দেখিয়েছি, যেটা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে কিন্তু স্পেসিফিক এই রেশন দুর্নীতি নিয়ে কমপ্লেন হয়েছিল। 7খানা কেস হয়েছিল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ তদন্ত করেছিল। কিন্তু লক্ষ্য করবেন একেবারে তারিখ দিয়ে, এফআইআর এর কপি দিয়ে আমরা দেখিয়েছি যে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানের কথা যেই এলো, তদন্ত থমকে গেল, তদন্ত আটকে গেল। হুবহু মনে পড়বে এই ঘটনায়, যেটা এরপরে এক্ষুনি আপনাদের দেখাতে চলেছি। ঘটনাটা দেখুন, এক ভদ্রলোক, তার নাম তাপস চন্দ্র পাল, তিনি প্রথমে পুলিশের কাছে গেলেন। তার সন্দেহ যে আরজি করে নির্দিষ্ট তথ্য প্রমাণ তার হাতে নিশ্চয়ই ছিল, আরজি করে দুর্নীতি হচ্ছে। পুলিশ কোনো সাড়া দিল না। শটান ভদ্রলোক তাপস চন্দ্র পাল তিনি চলে গেলেন শিয়ালদা কোর্টে। আরজিকর হাসপাতালের দুর্নীতির তদন্তে কোর্ট অর্ডার হলো। কবে হচ্ছে এই কোর্ট অর্ডার? 7ই মার্চ 2024। টালা থানাকে শিয়ালদা কোর্টের মাননীয় বিচারক বললেন যে আপনি তদন্ত করুন। তারপর মাত্র 5 মাস আগে 5ই এপ্রিল 2024 টালা থানা জানিয়ে দিল তারা দুর্নীতির কোনো নামগন্ধ পায়নি। অর্থাৎ এই সন্দীপ ঘোষ, এই আরজিকর, আজকে সিবিআই হেফাজত যার হয়েছে, তিনি ক্লিন চিট পেলেন টালা থানার কাছ থেকে, কলকাতা পুলিশের কাছ থেকে। ভাবা যায়? আমি বলছি এই প্রতিবেদনটা দেখাবো, তারপর আমি তরুণের কাছে আরও বিস্তারিত জানবো। দেখুন। আর্থিক দুর্নীতি মামলায় সোমবার আরজিকর মেডিকেলের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। অভিযোগ, ঠিক 4.5 মাস আগে তাকেই ক্লিনচিট দিয়েছিল টালা থানা। তাহলে কি সন্দীপ ঘোষের মাথায় কোনো প্রভাবশালীর হাত থাকাতেই তাকে ছুঁতে চায়নি পুলিশ? এই প্রশ্ন উঠছে কারণ 1 বছর 5 মাস আগে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী শুধু নন,
চলতি বছরে মাত্র 4 মাস আগে গার্ডেন রিচ এলাকার বাসিন্দা তাপসচন্দ্র পাল আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে টালা থানার দ্বারস্থ হন। অভিযোগকারী তাপসচন্দ্র পালের দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্কিলড ল্যাব তৈরির জন্য বাজার দরের থেকে বেশি টাকা দিয়ে সরঞ্জাম কেনা, ক্যাম্পাসে ফুড স্টল ভাড়া দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া, হাসপাতালে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ খোলা বাজার থেকে চড়া দামে কেনা, স্নাতক ও স্নাতকোত্তরের কাউন্সেলিংয়ের সময় আর্থিক তছরূপ, একাডেমিক ফান্ডের অপব্যবহার, অবৈধ নিয়োগ এবং অবৈধ পার্কিং চক্করের সঙ্গে আঁতাতের মতো একগুচ্ছ চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে টালা থানার দ্বারস্থ হলেও পুলিশ অভিযোগই নেয়নি। তা আমি একজন নাগরিক হিসাবে, এই পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমিও ওই সন্দীপবাবুর অ্যাগেনস্টে টালা থানায় একটা এফআইআর করি। সেই এফআইআরটা যখন টালা থানা নিলেন না, আমি মেল বা স্পিড পোস্টের মাধ্যমে করার চেষ্টা করি, তাতেও কোনো সাড়া দেননি। তখন টালা থানার অ্যাগেনস্টে আমি কমিশনারের কাছে জানাই, কমিশনারও কোনো স্টেপ না নেওয়াতে আমি কোর্টে যাই, কোর্টের দ্বারস্থ হই। অভিযোগকারী তাপসচন্দ্র পালের আরও দাবি, টালা থানা অভিযোগ না নেওয়ায় শিয়ালদা আদালতে দ্বারস্থ হন তিনি। তখন আদালত টালা থানার কাছে রিপোর্ট তলব করে। 5ই এপ্রিল শিয়ালদা আদালতে রিপোর্ট পেশ করে পুলিশ, যেখানে এক কথায় ক্লিনচিট দেওয়া হয় সন্দীপ ঘোষকে। অভিযোগকারীর দাবি, পুলিশের তরফে আদালতে জানানো হয়, যা হয়েছে তা নিয়ম মেনেই টেন্ডার ডাকা হয়েছে। কোনো বিষয়েই একা সিদ্ধান্ত গ্রহণ করেননি আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পুলিশ যে রিপোর্ট দিয়েছিলেন, ওই প্রতিটা দপ্তরের সুপারদের কাছ থেকে একটা ক্লিন চিট নিয়ে এলেন, সেটা পুলিশ নিজেই করেছে। তার সঙ্গে আলোচনা করে মানে তাদের কাছে গিয়ে তাদের থেকে রিপোর্ট নিয়ে চলে এসছে, ওটাই কোর্টে পেশ করেছে, যেটা মানে অবৈধ। তার জন্য একটা ইনভেস্টিগেশন হওয়ার টিম তৈরি হওয়া দরকার ছিল, ইনভেস্টিগেশন করা দরকার ছিল, সেটা না করে পুলিশ সেই তৎকালীন যে দপ্তরের প্রধানরা ছিলেন তাদের থেকে একটা ক্লিন চিটে এরম হয়েছে না, তারা বলেছে না এরম কিছু হয়নি, এই একটা মৌখিক ভার্বাল রিপোর্টের ওপর ভিত্তিতে তিনি কেস ডায়েরি মানে ক্লিন চিট দিয়ে দিলেন। টালা থানার এক এসআই তদন্ত করে একটা প্রিলিমিনারি রিপোর্ট জমা করে সেখানে বলে কোনো রকম কোনো দুর্নীতি নেই, যা হয়েছে নিয়ম মেনে হয়েছে, এই প্রিন্সিপাল সব কিছু নিয়ম মেনে কাজ করেছে। মানে সবকটা দুর্নীতির অভিযোগকে প্র্যাকটিক্যালি নাকচ করে দিয়েছিল কিছু বেকার রিজন দেখিয়ে। ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন হলো এবং ধামাচাপা দিয়ে কোর্টকে অনুরোধ কেন করা হলো যাতে মামলাটা ডিসমিস করে দেওয়া হয়। যদি তখনই সামনে আসতো তাহলে হয়তো আরজিকরে খুন এবং ধর্ষণের মামলাটাই ঘটতো না। এই যে সন্দীপ ঘোষ, ইনি যে বর্তমান রাজ্য প্রশাসনের খুব কাছের লোক, খুব পছন্দের লোক, সেটা তো বোঝাই গেল। কারণ যেই তিনি আরজিকরে ঢুকতে পেলেন না ছাত্র রোষের জন্য, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে 3-4 ঘন্টার মধ্যে আরেক জায়গায় পোস্টিং দিয়ে দিলেন অধ্যক্ষের পদে। সেটা তো আটকালো কোর্ট, আদালত। ইনি যদি যে সরকারের ছত্রছায়ায় আছেন, এটা তো পরিষ্কার। অভিযোগকারী তাপসচন্দ্র পালের দাবির প্রেক্ষিতে কলকাতা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আমি তরুণের কাছে আসবো। তরুণ, আমি বলছি যে পুলিশ অর্থাৎ টালা থানা কলকাতা পুলিশের অন্তর্গত, এই কলকাতা শহরের একটি থানা, তারা কোর্টকে রিপোর্ট দিয়ে জানিয়ে দিল যে কোনো দুর্নীতি হয়নি। সুমনদা, সেটা বলার আগে একটা জিনিস বলা উচিত। কাল থেকে ডাক্তারবাবুদের আন্দোলন দেখছিলাম আমি। ডাক্তারবাবুদের আন্দোলন দেখে আমার মনে হয় তোমার চ্যানেলের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষকে একটা জিনিস অনুরোধ করব আমি, যে ডাক্তারবাবুরা আমাদের কোভিডের সময় রক্ষা করেছিল, আমাদের কোনো না কোনো প্রিয়জনকে কোনো সময় মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল, আজকে তারা একটা এক্সট্রা কাজ করছে। তারা যেমন রোগের চিকিৎসা করে, এটা ঠিক সমাজের চিকিৎসা করছে। তাদের পাশে সবাইকে দাঁড়ানোর অনুরোধ করবো আমি। কোনো রাজনৈতিক ব্যানার, রাজনৈতিক পরিচয় সাইডে রেখে আসতে। আমি একজন আইনজীবী, আমি আইনজীবী হিসাবে বলছি, ফিরদৌসদাও আছে, আমরা কোর্টে মামলা করছি। লিগ্যাল ফ্র্যাটার্নিটি, মেডিকেল ফ্র্যাটার্নিটির পাশে দাঁড়িয়েছিল এবং দাঁড়াবে, এবং বিনা পারিশ্রমিকে দাঁড়াবে। সেকেন্ড পয়েন্টে আসছে। সেকেন্ড পয়েন্ট দাদা, এই যে মামলাটা এরা হয়েছিল, একটা মামলাতে একটা স্পেসিফিক অভিযোগ, এই রিজনটা কোত্থেকে আসলো? একটা মামলা আপনারা জানেন, সুকান্ত মজুমদার মহাশয় একটা মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। সেখানে একটা কো ওয়ারেন্ট অফ প্রেয়ার ছিল, মানে হোয়াট ইজ ইউর অথরিটি। সন্দীপ ঘোষের রিমুভাল চেয়ে টেকনিক্যাল গ্রাউন্ডে চিফ জাস্টিস বলছেন পিআইএল এটাই হবে না, তুমি ওটা মডিফাই করে ফাইল করো। আমরা ফাইল করতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে অলরেডি একটা মামলা ফাইল হয়ে যায়। পরবর্তীকালে ইলেকশন ছিল, তখন করা হয়নি, ফাইল হয়ে যায়। এই তাপসবাবু আমাদের ওই মামলাটা থেকে যাবতীয় এভিডেন্সগুলো নিয়ে, ডকুমেন্টসগুলো নিয়ে টালা থানায় একটা অভিযোগ করেন। অভিযোগ করার পরে টালা থানা স্টেপ নেয়নি, তিনি এসিজিএম কোর্টে যান। এসিজিএম কোর্ট অ্যাজ পার প্রসিডিওর 156(3 যখন মুভ হয়, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অর্ডার দেন। সেটা দেওয়ার পর এই টালা থানার এসআই 5/4/2024 তারিখে মিস্টার এ ঘোষাল, আমার তো মনে হয় ওই এ ঘোষাল বাবুকে জিজ্ঞেস করা উচিত কেন রিপোর্টটা তিনি দিয়েছেন, কার নির্দেশে দিয়েছিলেন।
আরে রিপোর্ট ফাইল করেন, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তিনি নাকি ওই সুপারের সাথে মানে সুপার বলছি প্রিন্সিপালের সাথেও কথা বলেছিলেন যে প্রিন্সিপাল মানে কি বলছো তুমি সন্দীপ ঘোষকে তিনি জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা আপনি কি দুর্নীতি করেছেন? একদম। আর আশা করেছিলেন যে সন্দীপ ঘোষ বলবে না আমি দুর্নীতি করেছি। অভিযোগ ছিল সুমনদা কার বিরুদ্ধে? সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষকে জিজ্ঞেস করেছিলেন, সন্দীপ ঘোষ তাকে বলেছে না না আমি সব মেনেছি, রিপোর্ট দিয়েছেন। তিনি এমএসভিপি কে জিজ্ঞেস করেছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, এগুলো কি করেছেন? উনি বলেছেন না না আমি কিছু করিনি, ক্লিন চিট দিয়ে দিয়েছেন। রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে জিজ্ঞেস করেছে, রোগী কল্যাণ সমিতি বলছে আমরা ধোয়া তুলসী পাতা, আমরা কিছুই করিনি। তো এইসব দেখে তিনি রিপোর্ট ফাইল করলেন পার্টিকুলার কোর্টে। লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, আমি পড়ছি। Therefore, পুলিশ প্রে করছে, it is prayed that complaint petition may kindly be rejected at the allegations made by the petitioner in this petition could not be sustained against the principal of Arjigal Medical College and Hospital. মানে কমপ্লেন যে অভিযোগ করেছিল সেগুলো সাস্টেনই করছে না, পিটিশনটাকে ডিসমিস করে দাও। আজকে যদি এটা তদন্ত হতো মেয়েটিকে এইভাবে হয়তো প্রাণ হারাতে হতো না, আমাদের মধ্যে থাকতো সে। প্রত্যেকটা দুর্নীতি তদন্ত হতো, কলকাতা পুলিশ যদি সত্যি করতো। আমি প্রথম দিন থেকে সুমনদা তোমার চ্যানেলে বসে প্রথম দিন বলে গেছিলাম যে এরা শুধু রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা নয়, পিছনে আরো অনেক বড় কিছু আছে। যদি প্রথম থেকে হতো তাহলে আজকে হয়তো একটা বোনটার ধর্ষণ এবং খুন হতো না। ডাক্তারবাবুরা একটা স্লোগান দিয়েছে সকালবেলা, খুব ভালো লেগেছিল, ওদের ক্রিয়েটিভিটিকেও আমার প্রণাম। যে ভোর হলো দৌড় খোলো বিনীত গোয়েল ওঠোরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে। পুলিশের মেরুদণ্ডটা দরকার। আর যে পরবর্তী সিপি কে হবে আমি জানি না, তার যেন মানে মেরুদণ্ডের এক্সরেটা মানুষকে দেখানো হয়, তারপর তাকে অ্যাপয়েন্ট করা হয়। কিন্তু তুমি নিশ্চিত যে সিপি বদল হচ্ছে? হওয়া উচিত। তার যদি ন্যূনতম সম্মান থাকে, শরীরে যদি মানুষের রক্ত থাকে, ও তো চাকরি থেকে পদত্যাগ দেওয়া উচিত, দিচ্ছে না কেন? আমি এইখানে আমার পরবর্তী প্রসঙ্গ এবং দেবনারায়ণদার কাছে আসবো, সেটাও মারাত্মক। বিশ্বাস করুন নাগরিক হিসেবে যে কিভাবে একজন কলেজের আরজি করের মতো একটি হাসপাতালের অধ্যক্ষকে কিভাবে চোখ রাঙিয়ে দাদাগিরি সহ্য করতে হয়েছে, তার ভিডিও গত 1.5 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, গত 15 দিন মোবাইলে ঘুরছে। তারপরও এমনকি যিনি, আমি খুব অশিষ্ট স্থূল একটা শব্দ ব্যবহার করি, যে গাজোয়ারি দাদাগিরি বা রংবাজিটি করছেন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে, তার বিরুদ্ধে কলকাতা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি আসবো সে প্রসঙ্গে, কিন্তু তার আগে আপনারা এই অবধি যা দেখলেন আপনারা কি মনে করছেন, কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে দেবনারায়ণদার কাছে আসছি। সুভাষ ঘোষ হাজরা তিনি লিখছেন, পুলিশ অনুধাবন করতে পেরেছে যে প্রতিবাদের ঢেউয়ের উচ্চতা ওই 9 ফুটের লৌহ কপাটের থেকে অনেক বেশি। প্রমথ বিশ্বাস লিখছেন, আন্দোলনকারীরা বোঝালেন পুলিশের লোহার ব্যারিকেডের থেকে তাদের শিরদাঁড়ার জোর বেশি। শোভন মৈত্র লিখছেন, আরজিকর কাণ্ডে সিবিআই কতদূর এগোলো সেটাও সবাইকে জানানো উচিত। প্রবাল নিয়োগী লিখছেন, পুলিশ কমিশনারের হাতেই তার পদত্যাগের দাবি পেশ, এই দৃশ্য নজিরবিহীন। বুদ্ধদেব সরকার লিখছেন, সঠিক সময়ে পদক্ষেপ নিলে আজ পুলিশকে এই বিড়ম্বনার মুখে পড়তে হতো না। ঠিক এইখান থেকে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো দেবনারায়ণদার কাছে এবং সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে যাতে নাগরিক হিসেবে, রাজ্যবাসী হিসেবে আমাদের মাথা লজ্জায় ঝুঁকে আসে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। এই ভিডিওটা এর আগে বহুবার হয়তো আপনারা দেখেছেন। সেপ্টেম্বর 2023-এর ভিডিও, আমরা এটা নিয়ে খবরও করেছিলাম। তৎকালীন আরজিকরের অধ্যক্ষ খুব অল্প একটা সময় প্রথিতযশা চিকিৎসক ডক্টর মানস কুমার বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন ঘটনাচক্রে, যিনি এত কিছুর পর এখন আবার অধ্যক্ষ হয়েছেন। তো সেই সময় তার ঘরে একজনকে পরিচয় জানতে চাইছেন, তিনি বলছেন আমি গলাটা নাবাবো না, আমার গলাটা এই রকম। তার নাম আফসার আলী। এই আফসার আলী গতকাল 24 ঘন্টা আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে। অতিরিক্ত সিকিউরিটি অফিসার এই ধরনের একটা কিছু পদে তাকে রাখা হয়েছিল আরজি করে। কিন্তু কথা তা নয়, খুব মন দিয়ে ভিডিও ফুটেজটা দেখবেন, তাতে প্রতি কথায় সে প্রথমে দিদি, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম্বার আছে কারুর কাছে, এইভাবে আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম এই আফসার আলী এবং আফসার আলীরা কোথায় নাবাচ্ছে, এই ভিডিওটা দেখলে রাজ্যবাসী হিসেবে আপনার হয় আতঙ্ক হবে নয় লজ্জা হবে। অথচ বিস্ময়করভাবে
যে ওই সেপ্টেম্বর 2023-এ আমরা প্রতিবেদন করার পর মোবাইলে ঘোরার পর তারপরও কলকাতা পুলিশ এই আফসার আলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি না নিতে পারেনি। দেখুন তো। আমি জানি না, আমি ওই সব দেখতে জানি না কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন, সিএম দিদিকে বলুন ফোন করতে। সরকারি মেডিকেল কলেজে অধ্যক্ষের ঘরে ঢুকে তাকে শাসানি, তাও আবার মুখ্যমন্ত্রীর নাম করে। আর সেই শাসানি দিচ্ছেন কে? সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী। আরজিকর মেডিকেলে সন্দীপ ঘোষের দাপট নিয়ে নানা কথা শোনা যায়, কিন্তু তার নিরাপত্তারক্ষীর দাপট চমকে দিয়েছে সবাইকে। আপাতত দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তার নিরাপত্তারক্ষী আফসার আলীকেও গ্রেফতার করেছে সিবিআই। সম্প্রতি এই আফসার আলী বিতর্কের কেন্দ্রে আসেন এই ভাইরাল হুমকি ভিডিওর সৌজন্যে। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग खान लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आस्ते बोलूँ ना आप बोलूँ ना আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। হ্যাঁ বলুন, আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। আর কতজন আছে? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে? আমি জানি না, আমি ওই সব দেখতে জানি না কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। এই ভিডিওতে দেখা গেছে আফসার আলী যখন দিদির নাম করে হুমকি দিচ্ছেন, তখন সামনে বসা আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কে দিদি? সিএম দিদিকে বলুন ফোন করুন। এই ভিডিও সামনে আসার পরই প্রশ্ন ওঠে, একজন নিরাপত্তারক্ষীর এই দুঃসাহস হয় কি করে? মুখ্যমন্ত্রীর নাম করে মেডিকেল কলেজের অধ্যক্ষকে তিনি হুমকি দেন কি করে? এই দুঃসাহসের নেপথ্যে কি সন্দীপ ঘোষের প্রভাব? 2023 সালে আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক হিসাবে একবার বদলি করা হয়। তার জায়গায় 2023 সালের 12 সেপ্টেম্বর আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেন মানস বন্দ্যোপাধ্যায়। সেই সময় অধ্যক্ষের অফিসে তালা লাগানো থাকায় প্রথম 3 দিন সেখানে ঢুকতে পারেননি তিনি। কখনো উপাধ্যক্ষ, কখনো অতিরিক্ত সুপারের চেম্বারে বসে কাজ চালান মানস বন্দ্যোপাধ্যায়। তখনই কাজে না আসার কারণে শোকজ করে ডেকে পাঠানো হয়েছিল বেসরকারি সংস্থা নিরাপত্তা কর্মী আফসার আলী খানকে। মানস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, ভিডিওটি বছরখানেক আগেকার। সেই সময় তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। আফসার আলী থাকেন বেলগাছিয়ায়। তার গ্রেফতারির পর সেখানে গেলেও আফসারকে নিয়ে মুখ খুলতে কেউই চাননি। আমরা এই মুহূর্তে বেলগাছিয়ায় রয়েছে। আমার পিছনে যে বাড়িটি, এটা আফসার আলী খানের। এই বাড়িতেই আফসার আলী খান তার পরিবারকে নিয়ে থাকেন এবং এই আরজিকরের যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ এই আফসার আলীকেও সিবিআই গ্রেপ্তার করেছে এবং অভিযোগ যে সমস্ত দুর্নীতি হয়েছে, সন্দীপের হয়ে একাধিক কাজ এই আফসার আলী করত। আপাতত সন্দীপ ঘোষের সঙ্গে তার নিরাপত্তারক্ষীও সিবিআই হেফাজতে। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। কোথায় আছি আমরা? আমি দেবনানন্দার কাছে আসবো। দেবনানন্দা, অ্যাডিশনাল সিকিউরিটি স্টাফ, আমি বলছি তিনি অধ্যক্ষকে, যিনি প্রথিতযশা একজন চিকিৎসক, তাতে কার্যত খুব বোদা বাংলায় বললে চমকাচ্ছেন, তাকে ধমক দিচ্ছেন। আমি বলছি এটা সভ্য সমাজে হয়? এটা হচ্ছে হাসপাতালের ছবি, এটা সরকারি প্রশাসনিক ব্যবস্থা, এবং এই ছবি সামনে আসার পরও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। অপেক্ষা করতে হবে যে কবে সিবিআই কোনো একটা বিষয়ের তদন্ত করবে আর এই আফসার আলী গ্রেফতার হবে। শুভময় বাবুর মাঝখানের সময় কথাটা দিয়ে আমি শুরু করি, তার সঙ্গে আমার এর সঙ্গে মিলে যাবে। জীবনানন্দের মহাপৃথিবী কাব্যগ্রন্থে এক জায়গায় লিখছে, আমরা মধ্যম পথে বিকেলের ছায়া রয়েছি। একটি পৃথিবী নষ্ট হয়েছে আমাদের আগে, আর একটি পৃথিবীর দাবি স্থির করে নিতে হলে লাগে। তা একটা নষ্ট তো হয়েই গেছে, আর একটা যখন আছে সেটাকে যেন ভালো করে চালাতে পারে। ঠিক, যারা নষ্ট করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না। নিশ্চয়ই, আমি কথাটা তো বলছি আমার জায়গা থেকে। ওনার সময় বলেছি মাঝখানের পথে রয়েছে তো, একটা চলে গেছে আর একটা যেন ভালোভাবে পাই, এটাই বক্তব্য হচ্ছে তাই, যেটা মহাপৃথিবীর জীবনানন্দ লিখেছে। আমার একটা কথা আমি আগেও একবার বলেছি, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেক্সপিয়ার বলেছিল, মেনি এ ম্যানস টাং শেকস আউট হিজ মাস্টার্স আনডুইং। অনেকের জিহ্বা তার মনিবের সর্বনাশকে আরও বাজে অবস্থায় ফেলে। তার মানে মমতা ব্যানার্জি, তার মানে কি আমার দিদি বলেছে, তার মানে মমতা ব্যানার্জিকে আরও কত করবে। শুধু তাই নয়, আজকে সব জায়গায় শোনা যাচ্ছে, অনেকেই বলছে, অনেক
সাংসদ আরম্ভ করে অনেক এমএলএ এবং অনেক ভালো ভালো লোকেরা বলছে, এমন কথা থ্রেট দিচ্ছে। এতে কার অসুবিধাটা হচ্ছে? এটা দিদির নাম করে বা থ্রেট দেওয়া নাম করে আসল জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, বরং তৃণমূলের ক্ষতি হচ্ছে। অনুরোধ করব এইটা অন্তত করবেন না। এবং দেবনান্দা, দিদির পুলিশ অর্থাৎ মুখ্যমন্ত্রীর পুলিশ কি করলো, কি ব্যবস্থা নিয়ে হয়েছে? কালকে গ্রেফতার হয়েছে, তার আগে অবধি সেই একই দাপটে ঘুরে বেরিয়েছে। এই জিনিসগুলো যে আছে, এই তখন তদন্ত করা হলো না কেন, সে প্রশ্ন তো আমিও তুলব। আজকে যদি এই তদন্ত করা হতো তাহলে এই সমস্যাটা আসতো না। সেখানে ঠিক বা অঠিক সব কিছু তদন্ত যদি না করে একটা মিশে বসে একটা, অর্থাৎ পুলিশ ক্যাম্পে বসে যদি তাকে ডেকে বলা হয় কি কি আছে সেটার জন্য, তার জন্য তো পুরো ইনকোয়ারিটা এই যে 100 পাতা বা 150 পাতার যে তথ্যগুলো আসছে, সেই তথ্যগুলো আজকে দিচ্ছে। তখনও সে তথ্য দিয়েছিল, কেন করা হয়নি? সুতরাং এটা ব্যর্থতা। কিন্তু আমার তার সঙ্গে আমি আর একটা কথা যোগ করব। আজকে এই কথা বলতে গিয়ে এই যে সন্দীপ ঘোষ, সে অ্যারেস্ট হয়েছে দুর্নীতির জন্য, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই দুর্নীতি করেছে, তার জন্য শাস্তি পাক। কিন্তু যে জিনিসটা আসল, যে রেপ হয়েছে তার সঙ্গে যদি জড়িত থাকে সেটা কিন্তু আমরা চাই, আসল জিনিসটা তো সরে না যায়। এইটা হচ্ছে মস্ত বড় বক্তব্য আসল জায়গাতে। এবং আমি আর একটা কথা বলছি, 4 দিন এই সরকার পেয়েছিল, 135 জনকে জিজ্ঞাসা করেছে, মাত্র 4 দিন। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করতো কিনা, সময় যদি দেওয়া হতো হয়তো করতো না। 4 দিন আপনি সময় পেয়েছেন, যে ইনস্টিটিউশনের ঘটনা, 1 সেকেন্ড, তার হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি তার বয়ান অনুযায়ী আগাগোড়া সেইখানে ছিলেন, আমি বলছি যে এই ঘটনার পর তিনি পৌঁছেছেন, তার জেরা বাদ দিন, একটা বয়ান নেওয়া হবে না? এই প্রশ্ন আমার নয়, কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি। মাত্র 4 দিনে 100 সরকারি তো ঘোষণা করেছে। আপনি তো মূল লোক, হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জিজ্ঞাসাবাদ করেননি, করতো না, এটা আপনি বলতে পারেন না। আপনি 4 দিনের মধ্যে 4 দিনে আমি হেড অফ দ্য ইনস্টিটিউশনকে করিনি। আমি তো আর সময় পাবো না, আমার বক্তব্য নিশ্চয়ই করতো, নিশ্চয়ই করতো, কিন্তু ওই দিনে করলো না। 135 জনকে জিজ্ঞাসা করেছে, সরকারই বলেছে। সন্দীপ বাবুকে জিজ্ঞাসা আমি আসল জিনিসটা বাদ না পড়ে। এই পাটে আমি দেবনান্দার সঙ্গে একমত, এই পাটে আমি একমত। শুধু দুটো, আপনারা অ্যাকচুয়ালি দুজনেই একই কথা বলছেন। তার কারণ একেবারে ধর্ষণ এবং খুনে নজর সরবে না, কিন্তু এই মেয়েটির পরিবার তারা স্পষ্ট বলছে যে এই মৃত্যু তাদের অভিযোগ যে দুর্নীতির সঙ্গেই যুক্ত, একেবারে স্পষ্ট। অন ক্যামেরা পরিবার এই অভিযোগ করেছে। কিন্তু পাশাপাশি দেবনারায়ণদার একটা জায়গায় আমি একমত, 5 তারিখ সুপ্রিম কোর্টের নিঃসন্দেহে গোটা ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সুপ্রিম কোর্টের যদি লিঙ্ক তারা দেন, নজর থাকবে যে এই খুন এবং ধর্ষণের ঘটনার কি হলো, সেদিক থেকে কারুর নজর সরবে না। দেবনারায়ণদা নিশ্চিন্ত থাকুন। দেবনারায়ণ বাবুকে আমি বলছি, দেবনারায়ণ বাবু উনি হচ্ছেন ওই ইনস্টিটিউশনের নাম্বার 1। তো তার স্টেটমেন্ট দূরের কথা, তার তো উচিত ছিল, এবং যিনি 10টা 10 বা 10:30টার মধ্যে ঘটনাস্থলে সবার আগে পৌঁছেছেন, আর ওনার যারা হেঞ্চম্যান আছে সব লোকজন নিয়ে ওই পার্টিকুলার প্লেস অফ অকারেন্সে ঢুকেছেন। ওনার স্টেটমেন্ট নেওয়া হয়নি, ওনাকে এক্সামিনেশন করা হয়নি, ওনাকে তদন্তের আওতায় আনা হয়নি। 4 দিন যথেষ্ট টাইম। প্রিন্সিপাল ইজ দ্য নাম্বার 1, ওনাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? ওনাকে তো প্রথম তো হি ইজ দ্য ফার্স্ট ম্যান। বেশ, এতগুলো কথা বলছে দেবনারায়ণদা, মানে বিরিফমেন্টের মধ্যে দিয়ে গেছে, অত সময় পাননি। কলকাতা হাইকোর্টে 12 তারিখ যে অর্ডারটা ছিল না, ওখানে পরিষ্কার লেখা ছিল যে 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পুলিশ প্র্যাকটিক্যালি কোনো কাজ করেনি, সিডি দেখার পর বলেছিল। সেকেন্ড হচ্ছে 14 তারিখ রাতের বেলা, মানে 15 তারিখ ওই সময় কি হয়েছে, ভাইরা আছে ওনারা ভালোভাবে জানবে, আর রিপোর্টটা আমরাও দেখেছি, আমরাও জানি, এবং কি হয়েছে লাইভ মিডিয়া তোমরা দেখিয়েছো। এবং সব থেকে খারাপ দুঃখের জিনিসটা কি জানো তো, এই বারবার ডিসি সেন্ট্রাল
প্রত্যেক দিন একটা করে ভিডিও আসছে, উনি প্রেস কনফারেন্স করছেন, প্রেস কনফারেন্স করে উনি একের পর এক মিথ্যে বলে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে তিনি চালিয়ে দিলেন, সে অভিক দে, তৃণমূল ছাত্র পরিষদের একজন উত্তরবঙ্গ লবির নাকি পাবলিক, তাকে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ড করেছে, কিন্তু ডিসি সেন্ট্রাল তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দেখে এলো। আর একটা অদ্ভুত, আমি এই স্লোগান থেকে আর একটা কথা আসলো, এখন তো সিবিআই আছে, ওই তথ্য প্রমাণ জাস্টিস করা 40 ফুটে বা সেম ওই 40 ফুটে ক্রাইম সিন আমি সবার কাছে যাব। তার আগে দুজন ভেন্ডার যাদের সিবিআই এই আফসার আলী ছাড়া গ্রেফতার করেছে, একজনের নাম বিপ্লব সিং, একজন সুমন হাজরা। তারা কি করতেন, কেন তাদের গ্রেফতার করা হলো দেখুন তো। আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন হাসপাতালের দুই ভেন্ডার বিপ্লব সিংহ ও সুমন হাজরা। দুজনেই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ, হাসপাতালে প্রায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব জিনিস তারাই সরবরাহ করতেন, আর বেআইনিভাবে সেই সুযোগ পাইয়ে দিতেন সন্দীপ ঘোষ। এভাবেই ফুলে ফেপে উঠেছিলেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। দুজনেরই বাড়ি হাওড়ার সাকরাইলের বাসুদেবপুরে একই এলাকায়। সেখানে পৌঁছে জানা গেল গত কয়েক বছরে তাদের জীবনযাত্রা এবং চালচলন আমূল বদলে গিয়েছে। ওদের জীবনযাপন যা চলতো সাধারণ মানুষের সঙ্গে তুলনার বাইরে, বিলাসবহুল জীবনযাপন করতো দুজনেই। জীবনযাপন মানে কি, একদম সেই নেতা মন্ত্রীর মতন জীবনযাপন কাটাতো। ও এমনি আগে ছিল আঁকার আর্টিস্টের আঁকার কাজ করতো, লিখতো, ব্যানার ফ্যানার সব লিখতো এইরকম। ইদারিং বোধহয় 6-7 বছর বিলাসিতে অনেক বেড়ে গেছে। স্থানীয়দের দাবি, ধৃত বিপ্লব একসময় ব্যানার আঁকতেন। বাবা ছিলেন একটি মেডিকেল কলেজের 4র্থ শ্রেণীর কর্মী। এখন সেই বিপ্লবের বাড়ি দেখলে তাক লেগে যাবে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে নিজের পছন্দের ঠিকাদার এবং সাপ্লায়ারদের সমস্ত টেন্ডারের বরাত পাইয়ে দিতেন এবং তার বিনিময়ে মোটা টাকার কমিশনও নিতেন। আমরা এই মুহূর্তে সেই বিপ্লবের বাড়ির সামনেই রয়েছি এবং এলাকাবাসী বলছেন বিপ্লবের চালচলনের মতন বাড়ির ছবিটাও অনেকটাই বদলে গিয়েছে। পুরনো বাড়ি হলেও দেখে বোঝা যাচ্ছে সাম্প্রতিককালে বাড়িটি রেনোভেট করা হয়েছে এবং বাড়িটি গোটাটাই সিসি ক্যামেরায় মোড়া। বাড়ির একেবারে সামনের ওপরের অংশটি, সেখানে গত কয়েক বছর আগে বসেছে সিংহের একটা বিশাল মূর্তি। বিপ্লব সিংহ অ্যাপারেন্টলি ইলিটারেট, আর চলন বলন অশিক্ষিত লোকের যদি টাকা হয় তখন তাকে দেখলে বুঝতে পারবেন আপনি। গলায় সোনা, জায়গা একটা দাম দিয়ে কম দামি দাম, জায়গা বেশি দামে কিনে ফেললো। বিপ্লব সিংহ মা তারা ট্রেডার্স নামে একটি সংস্থার কর্ণধার। দুর্নীতি মামলায় সিবিআই যে এফআইআর করেছিল তাতে মা তারা ট্রেডার্স নামে সংস্থার নাম ছিল। গত সপ্তাহে সিবিআই সাকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দেয়। ধৃত সুমন হাজরা হাজরা মেডিকেল নামে হাওড়া সাকরাইলের একটি ওষুধের দোকানের মালিক। তার বাড়ি বিপ্লবের বাড়ির কাছেই। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকালেও সুমন হাজরার দোকান খোলা ছিল, পরে তার ঝাঁপ ফেলে দেওয়া হয়। সুমন হাজরার উত্থানও কিন্তু একইভাবে চোখে পড়ার মতন। সাকরাইল থানা এলাকায় আন্দুল রোডের ওপর এই ওষুধের দোকান ছিল সুমন হাজরার। মধ্যবিত্ত জীবনযাপনই ছিল, কিন্তু গত কয়েক বছরে আরজিকর হাসপাতালে সাপ্লায়ার হয়ে ওঠার পর থেকে সুমনের জীবনযাপনও বিপ্লবের মতনই বদলে গিয়েছিল। সুমন হাজরা এখানে বসতো দোকান? আসতো, বিকালবেলা আসতো, থাকতো, মাঝে সাঝে থাকতো। কিসে করে আসতো? 4 চাকা নিয়ে আসতো। এগুলো 4 চাকা গাড়ি ছিল, ওতেই আসতো। আগাগোড়াই 4 চাকা গাড়ি ছিল না গত কয়েক বছরে এগুলো হয়েছে? গত কয়েক বছরের মধ্যে, এই 3-4 বছরের মধ্যে ভালো হয়েছে। ধৃতদের জেরা করে আরজিকর মেডিকেলে দুর্নীতি নিয়ে আরও চাঞ্চল্যকর কোনো তথ্য কি সামনে আসবে, সেটাই দেখার। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমি শুভমা দেখাচার্য। শুভমা, এক হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, দশকের পর দশক ধরে উঠছে, কিন্তু যে চেহারায় আজকে এই 2024-এ আমাদের সামনে এসছে, চেহারা, এটা পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল, চেহারাও পাল্টে যাচ্ছে। শুনুন, জাস্ট একটি মিনিট সময় দেবেন। দেখুন, 77 থেকে 91 পর্যন্ত বামফ্রন্টে যে 14 বছর, কারণ 91-তে ভোট হয়েছিল, 92-তে হয়নি, এরপর থেকে দাঁড়িয়ে আজকে আমরা বলতে পারি 33 বছর কেটে গেল, কেউ কথা রাখলো না। এবং পরিবর্তনগুলো কীরকম হয়েছে, ধরুন এই 90-এর দশক থেকে চুন, বালি, ইট, যেগুলো এই যে কাজকর্ম, গুন্ডামিকে লোকাল কমিটির পাড়ার দাদা দিয়ে কন্ট্রোল করার থেকে গুন্ডামিটা কোথায় পৌঁছলো না, গুন্ডামি না মাথায় অক্সিজেন কম, আপনি ভাবুন কোন জায়গায় পৌঁছচ্ছে। বিভিন্ন হুমকি, অপরাধ, নৃশংস অপরাধ, ওরকম কতই হয় থেকে ছোট ঘটনা হলো, তারপর এখন বাচ্চাদের দুষ্টুমি হয়ে গেল। তারপর শাসকের রাজনীতিতে ব্যাপক দুর্নীতি, তার জায়গায় বারবার করে এলো মুড়ি, চপ, ফুলুরি, ফিশ ফ্রাইয়ের কথা।
মধ্যবিত্ত বাঙালি যে আপোষটা করে গেল 33 বছর ধরে, এবং তার জায়গা থেকে ডাক্তারবাবুদের সামনে এলো হুমকি সংস্কৃতি, এই জায়গায় আপাতত ডাক্তারবাবুরা আমাদেরকে 650 প্যারাসিটামল দিনে 3-4টে করে দিয়েছেন, আমাদের দেখিয়ে দিয়েছেন। একটাই আবেদন বাঙালি মধ্যবিত্তর কাছে, মানে আমাদের কাছে, আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলছি যে ডাক্তারবাবুদের যেন কেমোথেরাপি না দিতে হয়। আজকে বামপন্থীদেরও বিরাট মিছিল হয়েছে, সেই মিছিলে প্রচুর মানুষ পথ হেঁটেছেন, তাদেরও কিন্তু মাথায় রাখতে হবে 91 থেকে 2011 অবধি তাদের রাজনীতিটাও কোন পথে চালিত হয়েছিল। নতুন দিশা যদি যুবকরা দেখাতে চান, যুব নেতৃত্ব, সে তরুণ জ্যোতিরাই হন, বিজেপির তৃণমূলেরও অনেক তরুণ নেতৃত্ব আছে, তাদের বুঝতে হবে যে আপাতত প্যারাসিটামলে যদি কাজ হলো আমরা বেঁচে গেলাম, না হলে কিন্তু গত 33 বছর ধরে যেটা ঘটছে তাতে এরপর পোড়ামিন দেয়া ছাড়া আর বিশেষ গতি নেই। খানিক্ষণ আগে শুভময়দা বিধানসভার কথা বলছেন, আজকে বিধানসভায় ঠিক কী হলো? ধর্ষণে মৃত্যুদণ্ড চেয়ে বিধানসভায় বিল পাশ হলো, সেখানে রাজনৈতিক তরজা। একদিকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর অভিযোগ নরেন্দ্র মোদী মহিলাদের সুরক্ষা দিতে পারেন না, সরাসরি অভিযোগ, বললেন দেশের লজ্জা। পাশাপাশি শুভেন্দু অধিকারী সরাসরি সেই স্লোগান তুললেন বিধানসভার মধ্যেই, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পরের প্রতিবেদন। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। দফা এক, দাবি এক, দফা এক, দাবি এইসব যাবে না, দিস স্লোগান উইল নট গো। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার আঁচ এবার এসে পড়ল বিধানসভাতেও। মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ করল রাজ্য সরকার। তৃণমূল সরকারের আনা বিলে বিজেপি সম্মতি দিলেও আলোচনার সময় তুমুল হইহট্টগোল হয়। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, we want justice, justice for আরজিকর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। এরপরই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠলে শোরগোল শুরু হয়। রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। মুখ্যমন্ত্রীর পাল্টা পদত্যাগের দাবি তুলতে শুরু করেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়করা। প্রমাণ লোপাট করেছেন আরজি করে, আপনাদের এই বিল আরেকটা আরজিকর হলে কার্যকর হবে, তাই দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক। এইসব যাবে না, দিস স্লোগান উইল নট গো। দফা এক, দাবি এক, এগুলো দিস ক্যানট বি পার্ট অফ দ্য ডিসকাশন। দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, কিচ্ছু যাবে না, নাথিং উইল। পাল্টা প্রতিবাদ শুরু করেন তৃণমূল বিধায়করা। বিলকিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পরানো হয়েছিল, যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নাওয়ের ধর্ষণকারী সকলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে, তাদের উপরেও যে অত্যাচার হয়েছে। নির্ভয়ার 4 জন অ্যাকিউজকে ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার। আমাদের রাজ্যে ধনঞ্জয়ের ডেথ পেনাল্টি হয়নি। নতুন কিছু নয়, আন্দোলন থামাও, সরকার বাঁচাও। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো, এম এন্ড অবজেক্ট অফ দি স্টেট গভর্নমেন্ট। ধর্ষণ বিরোধী কড়া বিল নিয়ে রাজনৈতিক আকচাকচির মধ্যে নিহত চিকিৎসকের মা বাবার প্রশ্ন, আগে তো নিরাপত্তা দিতে হবে, তারপর তো ধর্ষণ বিরোধী বিল, সেই নিরাপত্তাটা কোথায়? আগে তো নিরাপত্তা দিতে হবে, পরে তো আসবে ওটা যে ধর্ষণের ফাঁসি বা আগে তো তাদের সুরক্ষা, কাজের জায়গায় সুরক্ষা আগে, তারপরে ওসব। মেয়েদের নিরাপত্তা, ছেলেদের, এমনকি শুধু মেয়ে বলে নয়, যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয়, এটাই চাই। বিধানসভায় বিল পাশ হয়ে গেল, এরপর কি হবে? রাজ্যপাল, রাষ্ট্রপতি কি করবেন? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল, আমি বলছি ডক্টর নাইয়া আপনারা এই উদ্যোগটা কিভাবে দেখছেন? আজ পাস হয়ে গেল, শাসক প্রপোজ করলো, বিরোধীরা সমর্থন করলো। একদম প্রথম দিন থেকেই আমাদের এই স্ট্যান্ডটা ক্লিয়ার। দেখো লাস্ট যত ডিবেট হচ্ছে শাসক এবং বিরোধীদের, সবার জন্য একটা বলছে কামদুনি রাজ্যকর, ও বলছে আপনার বাকি দিল্লির নির্ভয়া হেনা তেনাগুলো বলছে। তো একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে সুমনদা, মনে হচ্ছে কোথাও একটা দুটো দলেরই একটা চক্রান্ত, যে বিচার তোমরা পাবে না, আমরা এটারই বিরোধী। আমাদের কিন্তু দফা এক দাবি এক, অভয়া বিচার পাক, আমাদের পদত্যাগের জায়গাটা নেই, আমরা প্রথম থেকে স্ট্যান্ড ক্লিয়ার করেছি। তো সেখান থেকে আমরা যেটা চাইছি সেটা হলো এই দুটো দলের যে টানা পড়ে নিয়ে একটা বিচার তোমরা পাবে না, এরকম একটা মনে হচ্ছে আমাদেরকে এসে কনভিন্স করার চেষ্টা চলছে যে এখানেও বিচার হয়নি, সেখানেও বিচার হয়নি, এখানেও বিচার পাবে না। আজকে যে অপরাজিতা বিলের কথা বললাম, এখনই দেখলাম একটা কথা সুমনদা, যেখানে 10 দিনে বলছে যে শাস্তি দেব, আর 4 দিনে আমাদের নারায়ণবাবু বলছেন যে তার প্রশ্ন পর্যন্ত করা হয়নি, তাহলে 10 দিনে আপনি তখন সাজাটা দেবেন কিভাবে? তাহলে আপনার তো 4 দিনে একজনকে আপনি কোশ্চেন পর্যন্ত করতে পারছেন না, 10 দিনে আপনি সাজা দেবেন। তো এসব জানি না বিলটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে আমি জানি না। আরেকটু বলে নি, তো এই জায়গাটা যে জাস্টিসের জায়গাটা থেকে আমরা অনল প্রথম থেকেই, তো আমরা উই ডিমান্ড জাস্টিস থেকে, আমি এখানে জোরালো কণ্ঠস্বরে বলতে পারি উই উইল ব্রিং জাস্টিস আমাদের না। তবে এই বিলে আমি তো সব পড়িনি, ওই 15 দিনে নয়, 36 এইরকম একটা ডেজ, এবং সেখানে 15 করে বাড়ানো হতে পারে, মাত্র 2বার এবারে বাড়ানো হবে, আমি যতদূর এই শুনেছি, সম্পূর্ণ পড়িনি। কিন্তু তাতেও কিন্তু এখন তো বছরের পর চলে যাচ্ছে। এই তো কামধেনু কেস, প্রথমে যেখানে লোয়ার কোর্টে ফাঁসি হলো, সেটা হতে হতে 16তে হলো, তারপরে 21, তার মানে কবে 13 থেকে 21 এই ফ্যামিলির এই মেয়েটির ভাইরা এই আপনার চেয়ারে এসে বলে গেছে গত 11 বছর 14 বার, আজকে বিধানসভায় শুনলাম 17 বার পিপি পাল্টানো হয়েছে। আমার প্রশ্নটা হবে আর একটা কেস দেখান না, ঠিক আছে, আমি যদি সদিচ্ছা ধরি কেন এই জিনিস হবে? আমি দুজনের কাছেই যাবো। দেবনারায়ণদাকে ধন্যবাদ কামদুনি কেসটা বলার জন্য। কামদুনি কেসে তড়িঘড়ি করে চার্জশিট ফাইল হয়ে গেল, বিচার প্রক্রিয়া শুরু হলো, আলটিমেটলি যখন টেস্ট হলো সেই মামলার, দেখা গেল শেকি ফাউন্ডেশন তদন্তই গোলমাল। কি হলো? বিচার পেল না। আচ্ছা, রাজ্যে 48,600 আবার বলছি লজ্জাবান থামুন। শরীরে মানুষের রক্ত থাকলে থামুন, শরীরে মানুষের রক্ত থাকলে থামুন। শরীরে মানুষের রক্ত থাকলে থামুন দাদা, তুমি নিজেকে মানুষ শুনুন, লজ্জাবান। 48,600টা ক্রাইম এগেন্স্ট ওমেন কেস পেন্ডিং। রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট কিছু আছে, সেই কোর্টে জজ নেই। ভাইরা বিচার চাইছে, আমরাও বিচার চাইছি, কিন্তু বিচার প্রক্রিয়াটা হচ্ছে কোথায়? আজকে অপরাজিতা বিল বা কোনো বিল আনা তো দরকার নেই। বিএনএস আছে, আগে আইপিসি ছিল, ফাঁসির মানে প্রভিশন সেখানেও ছিল, কিন্তু রাজ্যের রেপ অ্যান্ড মার্ডার যে ঘটনাগুলো ঘটলো, রেয়ার অ্যান্ড ধনঞ্জয়ের পর ফাঁসিটা কোথায় হলো, মানে প্রেসিডেন্টটা সেট কোথায় করলাম আমরা দেখালাম যে এখানে বিচারের নামে বছরের পর বছর চলবে। আজকে বিধানসভায় বিল এলো এবং তাড়াতাড়ি বিচার ব্যবস্থা যাতে কন্ডাক্ট হয় সেই জন্য নাকি এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম কথা বলি যে কনকারেন্ট লিস্টে এন্ট্রি 1 এবং এন্ট্রি 2 অনুযায়ী রাজ্য বিল আনতেই পারে, কিন্তু তাদের মধ্যে যদি সেন্ট্রাল লয়ের সাথে কনফ্লিক্ট হয় তাহলে সেন্ট্রাল ল উইল প্রিভেল। এবং শুধু তাই না, এই বিলে আমি দেখছিলাম এই বিলে ওভাররাইডিং ইফেক্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এই বিলটা প্রিভেল করবে। আমি জানি না কনস্টিটিউশনটাকে উল্টো করে লেখা হবে কিনা, তো যাই হোক না কেন আমি অন্য কথা বলছি। আচ্ছা, এই তাড়াতাড়ি বিচার ব্যবস্থা যদি আপনি কন্ডাক্ট করাতে চান তাহলে কি করতে হবে? আপনাকে উপযুক্ত সংখ্যক কোর্ট কর্মচারী নিয়োগ করতে হবে। এই রাজ্যে আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যা যা বলেছেন শুনলে আমাকে, আচ্ছা এই যে আফসার আলী বা সঞ্জয় এরা কারা? এরা চুক্তিভিত্তিক কর্মী। এই গোটা রাজ্যটা চলছে চুক্তিভিত্তিক কর্মীতে। আদালতে বর্তমানে যে পরিমাণ কর্মীর প্রয়োজন সেই কর্মী তো নেই, উল্টে সেই কর্মী নিয়োগ না করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। শুধু তাই নয়, একদম আজকে চিফ জাস্টিসের
মানে যে মন্তব্য যে গোটা দেশে এরকম পরিস্থিতি দেখা যায় না, এই রাজ্যে প্রতিটি দপ্তর চলছে আমার এইখান অবধি এখনো পর্যন্ত সিলভার লাইনিং কোথায় জানেন? ওই ডক্টর নাইয়ার কথায় যে উই ডিমান্ড জাস্টিস না উই উইল ব্রিং জাস্টিস। আমি বলছি এই অঙ্গীকার যদি আমরা সবাই করি তাহলে ওই মেয়েটি তার পরিবার অবশ্যই বিচার পাবে এবং পাশাপাশি এই ধরনের ঘটনাও আমরা বন্ধ করতে পারবো। আর.জি. কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এই আবহেই গত শনিবার কষ্টার্জিত সরকারি বেতন নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষের পাশাপাশি যারা সরকারি পুরস্কার নিয়েছিলেন তারা সেই পুরস্কার ফেরত দেবেন কিনা তা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক। এবার সমালোচনার মুখে বেতন মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও সরকারি পুরস্কার ফেরত মন্তব্যের জন্য কোনো রকম ক্ষমা বা দুঃখ প্রকাশও করেননি উত্তরপাড়ার ওই তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এখনো পর্যন্ত এ নিয়ে শাসক দলের তরফে কোনো নিন্দাও করা হয়নি। আর এই প্রেক্ষাপটেই এবার রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার চন্দন সেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দেয়া শ্রেষ্ঠ নির্দেশকের সম্মান ফেরাচ্ছেন আরেক নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ আমরা করে চলবো, আপনারা মাইনে না দিন, বোনাস না দিন, আপনারা যা চাইবেন তাই ফেরত দিয়ে দেবো, কিন্তু প্রতিবাদটা চলবে। প্রচণ্ড আঘাত পেয়েছি বলেই সকালবেলা উঠে আমি আমাদের সংস্কৃতি সচিবের কাছে আমি এই পুরস্কার যে ফেরত দিতে চলেছি বা চাইছি এটা আমি ঘোষণা করেছি। আমাদের মধ্যে রাগ তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে, তো শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিলাম যে আমি এই পুরস্কারটা আমি ফেরত দিয়ে দেবো। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদীদের কটাক্ষ করতে গিয়ে রবিবার সরকারি পুরস্কার ফেরত দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের নিজেদের চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছি। আর এই আবহেই একে একে সরকারি পুরস্কার ফেরাতে শুরু করলেন শিল্পীরা। রাজ্য সরকারের বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তথ্য সংস্কৃতি দপ্তরকে ইমেল করেও সে কথা জানিয়ে দিয়েছেন তিনি। ক্যাটালিস্টের কাজ করলো ওই বক্তব্যটা ওনার, এবং এত মিথ্যাচার, এত অন্যায়কে ঢাকার নির্লজ্জ প্রচেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন ওরা। কিভাবে আমি জানাবো যে আমি এটার প্রতিবাদ করছি? তো আমার মনে হলো এটা একটা টুল যেটা আমি করতে পারি। হ্যাঁ, সম্মান আবার নিশ্চয়ই পাবো। আমার জন্য, আমার শিরদাঁড়াটা সোজা রাখার জন্য, বাবা মার কাছ থেকে যা শিখেছি সেটা রিইনফোর্স করার জন্য। নাট্যক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন নাট্যকার চন্দন সেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দেওয়া শ্রেষ্ঠ নির্দেশকের সম্মান ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আমার বাবা 40 বছর ধরে সরকারি ডাক্তারখানার ডাক্তার ছিলেন। আমি জানি ডাক্তারদের কী ধরনের রেসপন্সিবিলিটি পালন করতে হয়। শুনতে পাচ্ছি আমার নিজে সবসময় ঘেন্না করতে ইচ্ছে করছে যে এই সময় আমি থাকলাম কেন, বেঁচে রইলাম কেন এত দীর্ঘদিন। কাঞ্চন মল্লিক সে গতকাল বা পরশু এরকম একটা কিছু ভিডিও করেছিলেন তার, এবং সেখানে আমি দেখলাম যে উনি যে ভঙ্গিমায় কথা বলছেন অভিনয়ের জগতের সঙ্গে সম্পৃক্ত যারা, তাদেরকেও ব্যঙ্গ করে বললেন যে যারা পুরস্কার পেয়েছেন তারা যারা বিরোধিতা করছেন সেই পুরস্কার ফিরিয়ে দেবেন। তো এইটাই এই আমার প্রত্যাখ্যানের যে সামান্য সংশয় হচ্ছিল সেইটা আমাকে প্রত্যয় তৈরি করলো যে না, এইবার আর পারা যাবে না। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে সরব কার্টুনিস্টরাও। রাজ্য সরকার আয়োজিত চারুকলা মেলা বয়কটের পথে কার্টুনিস্টদের সংগঠন কার্টুন দল। নভেম্বর মাসে রাজ্য সরকারের উদ্যোগে চারুকলা মেলা হওয়ার কথা, তার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, কিন্তু আবেদনপত্র জমা দিচ্ছে না কার্টুন দল। এবছরটা একটু ভিন্ন, কারণ এবছরে আমরা আমাদের সদস্যদের যে মন ও মগজ কোনোটাই কিন্তু এই যে মেলা যে মানুষ আসছে বা এর যে আবহ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। সেই জন্য আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবারে চারুকলা মেলায় অংশগ্রহণের যে আবেদন সেটা আমরা এবারে করব না।
2019 সালে গান্ধী গবেষণা ও সাহিত্যের জন্য বঙ্গরত্ন পুরস্কার পান আলিপুরদুয়ারের শিক্ষাবিদ পরিমল দে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।